আজকে আমরা পড়াবো খুবই বেসিক জিনিস, কমপ্লিকেশন অফ ফ্র্যাকচারস। যদিও আমরা ফ্র্যাকচারের ডেফিনেশন জানি, ফ্র্যাকচার ডেসক্রাইব কিভাবে করতে জানি, আমরা হাউ টু ম্যানেজমেন্ট জানলাম, আমরা ওপেন ফ্র্যাকচার যদি ম্যানেজমেন্ট জানি, ক্লোজ ফ্র্যাকচারের ম্যানেজমেন্ট আরো ইজি, তাই না? আজকে একটা শুধু ফ্র্যাকচার হইলে যে কত ধরনের যে ফ্র্যাকচারের কমপ্লিকেশন হইতে পারে, তাই না? অনেক ধরনের কমপ্লিকেশন হইতে, কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার, তাই না? ভেরি ইম্পর্টেন্ট থিংস। লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন হইতে পারে, ডিলেট কমপ্লিকেশন হইতে, মোরবিড এমন হইতে পারে ফ্র্যাকচার, তাই না? ভেরি মাচ কমরবিডিটি পেশেন্ট। সো তোমাকে এই এই কমপ্লিকেশন গুলো যদি তুমি ঠিক মতো ডায়াগনোসিস না করতে পারো এবং এগুলো যদি ট্রিট না করতে পারো, তোমার এজ এ trainee or as a doctor, you should just pass the diagnosis this complication. Any complications may occur, ঠিক আছে? ইমিডিয়েট হইতে পারে, আর্লি হইতে পারে, লেট হইতে পারে। সো মাস্ট am I audible to all? Yes, sir. Okay, thank you. Okay, fine. তো এই কমপ্লিকেশন গুলো যদি কমপ্লিকেশন যদি ফ্র্যাকচার ট্রিটমেন্ট যদি না মানে ডায়াগনোসিস না করতে পারো, তাহলে তোমার পেশেন্টের লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন আছে, কিছু ডিসেবল হয়ে যেতে পারে, ঠিক আছে? ইভেন so let's talk about some complications of fracture. Okay, let's start our discussion. Actually আমি এটা লেকচার বলি না, আমি বলি যে ডিসকাশন। আসলে এটা it's the discussion. I mean, so you will just share your you will just তোমার ওই ক্লাসে বলছিলাম যে আমরা গত পরশু দিনের ক্লাসে বলছিলাম যে আমরা কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার পড়াবো, তাই না? বলছিলাম না? সো নিশ্চয়ই তোমরা পড়াশোনা করে আসছো অবশ্যই সবাই, তাই না? করে আসছো না? করে আসছো তো না? হ্যাঁ। তো আমরা কমপ্লিকেশন কোনো যদি আমি যদি অডিবল না হই অথবা কোনো আমার স্ক্রিনে কোনো ডিস্টার্ব করে, অবশ্যই তুমি আমাকে বলবা তো, ঠিক আছে? তাহলে আমরা দুই ধরনের কমপ্লিকেশন, আমরা যদি এইভাবে যদি আমি আসলে অ্যাকচুয়ালি it will ask about your viva, it will be the questions for written, many occasions you can be asked these complications. Okay, so আমরা যদি একটু মানে অনেক কমপ্লিকেশন বলি, কিন্তু আমরা যদি কিভাবে বলি একটু মানে সাজায় গুছায় বলি তাহলে আমরা কিছু সিস্টেমিক কমপ্লিকেশনস এন্ড লোকাল কমপ্লিকেশন। সিস্টেমিক কমপ্লিকেশন আসলে এমন এক কমপ্লিকেশন, এগুলাতে তোমার সিস্টেমিক তো বানানো, নট দ্য লোকাল মানে এই ফ্র্যাকচার রিলেটেড সারাউন্ডস এর মানে আর সিস্টেমিক মানে সিস্টেমের ভিতরে যেগুলো অনেকগুলাতে মে ডেভেলপ হার্ট, লাংস, কিডনি, লিভার, ব্রেইন, ঠিক আছে? দিস ইজ দ্য life threatening complication. This systemic complication is the life threatening complication. Or local complication may morbid the patient can disable the patients. Okay, so what the systemic complications? It's more life threatening complications. So let's talk what the systemic complications. আমরা যদি এইভাবে যদি আমরা পড়ি সিস্টেমিক, প্রথমে shock. There are many types of shock may have occurred in systemic complications. As a shock, there are hypovolemic shock হতে পারে। First, you must do a hypovolemic shock হতে পারে। আমি শকের ডেফিনেশন, শকের বিষয়ে কিছুই পড়াবো না, আমি জাস্ট বলে যাচ্ছি, এগুলো সবাই everybody knows about the shock. Okay, you are a fifth student. এটা হাইপোভলিমিক শক হইতে পারে, তোমার নিউরোজেনিক শক হইতে পারে, কার্ডিওজেনিক শক হইতে পারে, অনেকগুলো, ইভেন অ্যানাফাইলিটিক শক হইতে পারে, ইভেন কি বলে ইনফেক্টিভ শক, দ্যাট মিন্স হ্যাঁ এইগুলা হইতে পারে, সেপটিক শক, ঠিক আছে? বিভিন্ন ধরনের শক হইতে পারে, ঠিক আছে? সো ইট মে ভ্যারিস। প্রথমে একটা শকে মানে ব্লিডিং এর জন্য হাইপোভলিমিক শক হইতে পারে, ভয়ের জন্য নিউরোজেনিক শক হইতে পারে, ঠিক আছে? তারপর আর যদি মানে হার্টের জন্য তোমার মানে কার্ডিওজেনিক শক হয়ে যেতে পারে, ঠিক আছে? ইফ ইট ইজ আ সিস্টেমিক কমপ্লিকেশনের জন্য যদি অ্যাটাক করে। তারপর সেপটিক শক। ওকে, দেন ফ্যাট এম্বোলিজম। ফ্যাট এম্বোলিজম ইজ ভেরি মাচ একটা, আমরা আসলে এটা ডায়াগনোসিস করতে পারি না। আমরা ফ্যাট এম্বোলিজমের পেশেন্ট যখন খারাপ হয়ে যায় অথবা পেশেন্ট যখন
তোমার মানে কম মানে যখন ডেভেলপ করে আসলে আমরা ডায়াগনোসিস করতে পারি না, ঠিক আছে, বাট শুড বি ডায়াগনোসিস early, and if you can diagnose this early, you can treat it and patient may develop recover quickly. Okay, so এই ফ্যাট এম্বোলিজম আমরা পড়াবো। থ্রম্বোএম্বোলিজম সবাই জানো মোটামুটি, থ্রম্বোএম্বোলিজম, ঠিক আছে। থ্রম্বোলিজম পড়াবো আমরা। ARDS very important as now the is pandemic situation, in covid situation তোমরা সবাই জানো ARDS, ঠিক আছে। কোভিড এর জন্য ARDS দিতে পারে। সেম আমাদের ARDS এর কমন টার্ম অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ওকে, অ্যাকুইট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, এটা ARDS, এটা কোভিডের সময় ইনফ্লামেটরি লাং ডিসঅর্ডারস। তো এটা ফ্যাট ফ্র্যাকচারের জন্য ARDS, ক্রাশ সিনড্রোম। ওকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্রাশ সিনড্রোম। সাধারণত আর্থকুইক অথবা যখন বিল্ডিং ধসে পড়ে, যখন এই যে রানা প্লাজাতে যে ঘটনা ঘটছিল, ঠিক আছে, এটা হঠাৎ করে একটা বিল্ডিং ধসে গেছিল, অনেকক্ষণ ধরে পেশেন্ট তোমার ইয়েতে ছিল, কি বললে, এটা মানে এটা তোমার মানে এটা ওয়েটের নিচে ছিল, তাই না, ক্রাশ সিনড্রোম ডেভেলপ করতে পারে। অ্যাকিউট এক্সারভেশন অফ সিস্টেমিক ফিচার্স, যেমন পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে এটা অ্যাকুট এক্সারভেশন করতে, সিওপিডি থাকলে অ্যাকুট এক্সারভেশন হতে পারে, ঠিক আছে। এই সাম সিস্টেমিক ফিচার গুলা তোমার ডেভেলপ, রেনাল ফেলিওর থাকে, মেটাবলিক রেনাল ফেলিওর, অ্যাকুট রেনাল ফেলিওর, ঠিক আছে। এন্ড লাস্ট অফ অল এন্ড ভেরি মাচ ইম্পর্টেন্টলি সেপ্টিসেমিয়া। আমি তোমাদেরকে শুধু এখানে পড়াবো কয়েকটা, তোমরা শক জানো সবাই, সেপ্টিসেমিক এই শকের ভিতরে চলে আসবো। আমি তোমাদেরকে একটু পড়াবো জাস্ট এটা ফ্যাট এম্বোলিজম, থ্রম্বোএম্বোলিজম, ARDS, ক্রাশ সিনড্রোম, এই চারটা জিনিস পড়াবো। ফ্যাট এম্বোলিজম, ওকে, ভেরি অনেক কিছু ফ্যাট এম্বোলিজম। যদি বেসিক মধ্য কথা, যেটা সোজা কথা যদি বলি, ফ্যাট এম্বোলিজম সিনড্রোম বলে, হ্যাঁ, এটা ফ্যাট এম্বোলিজম সিনড্রোম বলে। এটা তোমার এটা একটা ফ্যাট এম্বোলাই গুলা ফ্যাট করতে আসে, একটা ফ্র্যাকচার হইলে, যেমন একটা পেলভিক ফ্র্যাকচার, একটা ফিমার ফ্র্যাকচার, একটা এইগুলা ফ্যাট ইসে হলে কি হয়, এগুলোতে কি হয় তোমার, এই যে ফ্যাট এম্বোলাই মেরু ক্যাভিটি থেকে, যে এম্বোলাই গুলা মেরু ক্যাভিটি থেকে কি হয়, এম্বোলাই থাকে, তোমরা সবাই জানো বোন মেরু ক্যাভিটি থেকে তোমার এম্বোলাই থাকে, মেডুলারি ক্যাভিটিতে। এই ফ্যাট এম্বোলাই গুলা সিস্টেমিক ফিচার্স গুলা ডেভেলপ করে, মাইক্রো সার্কুলেশনে গিয়া এগুলা কোথায় কোথায় যেতে পারে, এই যে কজেস পার্টিকুলারলি ফিমার ফ্র্যাকচার, টিবিয়া ফ্র্যাকচার, পেলভিক ফ্র্যাকচার, মাল্টিপল ফ্র্যাকচার, এগুলো তোমার ব্রেইনে যেতে পারে, ঠিক আছে। ব্রেইনে গিয়ে তোমার কনটিউশন করতে পারে, আনকনসিয়াস ডেভেলপ করতে পারে, ঠিক আছে। পালমোনারি, ভেরি মাচ কমনলি পালমোনারি, হার্ট, লাং এমন একটা জিনিস, অনেক কিছু মানে লাংসে তোমার মানে ম্যানিফেস্টেশন হয়, লাংসে বিভিন্ন সিস্টেমিক ম্যানিফেস্টেশন, ঠিক আছে। যেমন তোমার ক্যান্সার হলে প্রথমে যায় লাংসে, ঠিক আছে। সো ইট শুড কিপ দ্য সেভ ইউর লাংস, হ্যাঁ, ইজন্ট ইট। এই যেমন কোভিড সিচুয়েশনে তোমরা সবাই জানো হাউ ইউ সেভ ইউর লাংস, হ্যাঁ। তো এটা কিউটেনাস স্কিনে যেতে পারে। ইউ সি দ্য সাম পিকচার্স হিয়ার, ইউ আর সিং দ্য পিকচার্স হিয়ার, সাম Yes, ইয়েস, sir. সাম কিউটেনাস, এগুলা ফেড, এগুলা হয়ে যায়, এগুলা কতগুলা মাইক্রো সার্কুলেশন করে এই ফ্যাট গুলা, এগুলা এম্বোলাই সিম্পটম রিপোর্ট, সাম স্টেইন হিয়ার, রেটিনা, তারপরে কনজাংটিভা, স্ক্লেরা, এগুলাতে তোমার এইগুলাতে হতে পারে, ঠিক আছে। এই মেটাবলা এগুলা ফিমার ফ্র্যাকচার, এই যে একটা মাল্টিপল ফিমার ফ্র্যাকচার, এগুলা মানে এই যে তোমার পাশে কি হতে পারে, এই যে লাংসে কি হতে পারে, পেচি অপাসিটি ওভার দ্য লাংস। তাহলে আমরা ব্রেনে পাইলাম কি কিছু, কোন কোন জায়গায় হতে পারে, ব্রেনে যেতে পারে, লাংসে যেতে পারে, কনজাংটিভা যেতে পারে, রেটিনা যেতে পারে, তারপরে নিউরোলজিক্যাল, দ্যাট মিনস ইসেতে কি বলে ব্রেনে, ঠিক আছে। দেন এই কমনলি গুলা কমপ্লিকেশন, এবং এদের মাঝে পালমোনারি কমপ্লিকেশন ইজ দ্য মোস্টলি পালমোনারি কমপ্লিকেশন। 70%, 75% patients experience respiratory depression. Respiratory depression হলে তোমরা সবাই জানো কি হতে পারে, রেসপিরেটরি ট্যাকিকার্ডিয়া, যে সাইন্স গুলা কি হতে পারে, র্যাপিড ব্রিদিং হতে পারে, শর্টনেস অফ দ্য ব্রেথ হতে পারে, ঠিক আছে। এই কমন গুলো, এবং ইম্পর্টেন্ট জিনিস হলো এগুলা তোমার কমপ্লিকেশন হওয়ার পরে এগুলা সাধারণত
12 to 72 আওয়ার্স এর ভিতরে এগুলো হয়। এটা সাথে সাথে হয় না, ঠিক আছে? এটা সাথে সাথে হয় না। সিস্টেম এই যে এই ফ্যাট এম্বোলিজম গুলা সাথে সাথে না। আফটার 12 আওয়ার্স অর 24 আওয়ার্স এন্ড উইদিন 3 ডেজ, সোজা কথা 12 টু 72 আওয়ার্স এর ভিতরে এগুলো যাবে, ঠিক আছে? এগুলোর সাথে যেমন তোমার যেমন এইখানে নিউরোলজিক্যাল করতে মেন্টাল কনফিউশন হতে পারে, পালমোনারি হলে র্যাপিড ব্রিদিং হতে পারে, শর্টনেস অফ দ্য ব্রেথ, পেশেন্ট লেথার্জি হয়ে যেতে পারে, পেশেন্ট কমার দিকে চলে যেতে পারে। যে পিন পয়েন্ট র্যাশ, এগুলো বলে একটা স্পেসিফিক নাম আছে, দিস ইজ দ্য পিটিচিয়াল র্যাশ, তাই না? এটা কোথায় কোথায় হয়? চেস্টে হয়, হেডে হয়, নেকে হয়, ঠিক আছে? এইগুলা চেস্টে হয়, এই র্যাশ গুলা কোথায় হয়? চেস্ট, হেড, নেক, ঠিক আছে? ডিউ টু ব্লিডিং আন্ডার দ্য স্কিন। ওকে, এটাতে যদি আমরা ল্যাবরেটরি টেস্ট করি, এটা হাইপোক্সিয়ামে পাবো, তাই না? পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ডিক্রিজ, ঠিক আছে? তো this is the তো ডেফিনেশন যদি আমরা যদি ফ্যাট এম্বোলিজম যদি করি, that a fat when there is a multiple fractures or there is a fat emboli that goes to the microcirculation applications. Okay, then what the systemic complication may develop? যেমন তোমার পালমোনারি, কিউটেনাস, নিউরোলজিক এন্ড ট্রিটমেন্ট হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট, ঠিক আছে? সাপোর্টিভ ট্রিটমেন্ট তোমার এক নম্বর হলো তোমাকে অক্সিজেন হাইপোক্সিমিয়া, তোমাকে অক্সিজেন দিতে হবে, ভেন্টিলেশনে নেওয়া লাগতে পারে, ঠিক আছে? ফোর্স এক্সপিরেটরি এগুলা কি বলে ভেন্টিলেশন সাপোর্ট দিতে দেওয়া হতে পারে, ঠিক আছে? এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের যেটা হলো, যদি মাল্টিপল ফ্র্যাকচার হয় এবং অনেকগুলা ইসে হয় তোমার এইগুলাতে, এই ফ্র্যাকচার গুলা আগে তোমার কি করতে হবে? এগুলা ফিক্স করতে হবে, ঠিক আছে? যদি আর্লি যদি মাল্টিপল ফ্র্যাকচার হয় তাহলে আমরা বলি যে তাড়াতাড়ি আর্লি। আমরা যদি বলছিলাম অর্থোপেডিক ইমার্জেন্সি বলছিলাম না একটা, হ্যাঁ? সো মাল্টিপল ফ্র্যাকচার ইজ অ্যানাদার অর্থোপেডিক ইমার্জেন্সি, উই শুড ট্রিট ইট অ্যাজ আর্লি এজ পসিবল, ঠিক আছে? দ্যাট মিন্স ইট টু প্রিভেন্ট দিস কমপ্লিকেশন। আরো মানে ফ্যাট এম্বোলিজম সম্বন্ধে তোমরা বুঝছো তো, তাই না? ওকে, ERDS, very common term that you just today, and you are very much known to this term. This is ARDS, acute respiratory distress syndrome. What is this? It is the এটা যদি আমি একটা ইনফ্ল্যামেটরি, এটা অ্যাকিউট ফেজের একটা ইনফ্ল্যামেটরি লাং ইনজুরি, ইনফ্ল্যামেটরি এখানে কি হয়? ভাস্কুলার পারমেবিলিটি বেড়ে যায়, ঠিক আছে? যার দরুন ভাস্কুলার ক্যাপিলারি গুলা কি হয়, পারমেবিলিটি বাড়লে কি হয়, এগুলাতে এই যে ফ্লুইড গুলা এগুলা এলভিওলাইতে চলে আসে, এলভিওলাই গুলা লাং ওয়েট হয়ে যায়, ঠিক আছে? এন্ড লস অফ এরিওলার লাং টিস্যু। এই যে ফ্লুইড এলভিওলাই গুলা যখন এটা তোমার মানে এয়ার স্যাক গুলা, ঠিক আছে, ফিল উইথ ফ্লুইড, সো there is a barrier, যে সরি there is a ট্রান্সপোর্ট মেকানিজম, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের সেগুলা এগুলা ডিস্টার্ব করে, সোজা কথা। ওকে, তো দিস ইজ দ্য অ্যাকুট ফেজ ইনফ্ল্যামেটরি লাং ডিজিজ। এটা ইম্পর্টেন্ট জিনিস, একটা কথা ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য ইনফ্ল্যামেটরি লাং ইনজুরি, ইনফ্ল্যামেটরি। ওকে, এখানে কি কি এটা প্যাথোলজিতে চলে আসে, লিডিং টু ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি। এগুলাতে কি কি করে? ইনক্রিজ লাং উইথ, ভাস্কুলার পারমেবিলিটি বলে এয়ার স্যাক গুলা কি হয়, ফ্লুইড মানে ফিল হয়ে যায়, এন্ড লস অফ এরিওলার লাং টিস্যু। তার মানে বিরাট একটা টিস্যু তোমার, এটার বিরাট যেসব জায়গাতে তোমার লাংসে সেগুলোতে এগুলা দে ক্যানট ডিফিউশন, দে ক্যানট লাং টিস্যু গুলা ক্যানট ওয়ার্ক অন, ঠিক আছে? আমরা প্যাথোলজি গুলো সেম দিস, এগুলা it damage to the tinnitus blood vessels of the lungs. Fluid from these vessels leaks into the air sacs in the lungs of the lungs, ঠিক আছে? এটা এয়ার স্যাক গুলার, these sacs are where oxygen enters and carbon dioxide removed from your blood. ওকে, তুমি জানো পালমোনারি ক্যাপিলারি এবং এয়ার এলভিওলাইয়ের মাঝে যে ট্রান্সপোর্ট মেকানিজম গুলা এগুলো সোজা কথা ডিস্টার্ব হয়, ঠিক আছে? এই ইনফ্ল্যামেটরি কন্ডিশনের জন্য। When these air sacs fill with fluid, less oxygen gets to your blood. Okay, এর জন্য ইনফ্ল্যামেটরি লাং ডিজিজে প্রচুর হাই কনসেন্ট্রেশন অফ অক্সিজেন দেওয়া লাগে, তাই না? হাই কনসেন্ট্রেশন অক্সিজেন, হ্যাঁ,
হাই কনসেন্ট্রেশন কি মানে ইদানিং আমাদের অনেকগুলা নেজাল ক্যানুলা নাকি অনেকগুলা ইয়ে আছে না নেজাল ক্যানুলা হাই ফ্লো নেজাল ক্যানুলা 80 লিটার পার মিনিট we can go in this covid situation, ঠিক আছে। তো এটার অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমটা এটা একটা ইনফ্ল্যামেটরি লাং ডিজিজ। এটা পালমোনারি পালমোনারি পারমেবিলিটি মানে ইনক্রিজড করে এবং there is no transport between capillary and air sac filled with fluid সোজা কথা, and no transport of oxygen and carbon dioxide between lung and air sac and capillary. Okay, so there is a dead speech develop. The symptoms গুলো কি যদি shortness of the breath, rapid breathing, এটা তো তোমার ব্লুইশ স্কিন কালারেশন হয়ে যেতে পারে, ঠিক আছে। এন্ড দোজ হু লাইফ তোমাদের এই যে লাংস গুলা যদি অনেক সময় ইরিভার্সিবল চেঞ্জ হয়, ঠিক আছে। তোমার অনেকগুলা তুমি কিছু কিছু যদি বিরাট যদি ইসে হয় লাং গুলা কি হয় ইরিভার্স যে এয়ার সেক গুলা ফাইব্রোসিস হয়ে যায়, ঠিক আছে। লাং ফাইব্রোসিস ডেভেলপ করে। সো লাং ফাইব্রোসিস বিরাট একটা জায়গা যদি 25% 50% লাং টিস্যু যদি গুলা ফাইব্রোসিস হয়ে যায়, কোয়ালিটি অফ লাইফ তার মানে আলটিমেটলি দেখেন কোয়ালিটি অফ লাইফ আসলে ডিক্রিজ কোয়ালিটি অফ লাইফ। হ্যাঁ, সবসময় তার এই সিমটমস গুলা নিয়ে থাকতে হবে, ঠিক আছে। কন্ডিশন ওকে এই সেম এটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, ওই যে এগুলো আমরা ওই যে সিমটমস ডায়াগনোসিস যদি করি চেস্ট এক্সরে করি, ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফ্লেফি অপাসিটি ওভার দ্য লাংস, ঠিক আছে। লাংসে অনেক এয়ার সেক গুলা ফ্লুইড হলে কি হবে যে যারা ইসে হয়ে যাবে, ঠিক আছে। তোমার বিরাট একটা অপাসিটি বিরাট একটা জোরে অপাসিটি থাকবে, ঠিক আছে। ওই যে আগে যে লাংস এগুলো দিলাম লাইক দ্যাট, ঠিক আছে। এই যে অপাসিটির মতো থাকবে, ঠিক আছে। Okay, and lung X-ray is important. If you do CT scan, you can do, ঠিক আছে। And certain heart problems, arrhythmia develop করতে পারে, ঠিক আছে। ট্রিটমেন্ট সেম, সাপোর্টিভ ট্রিটমেন্ট, মেকানিক্যাল ভেন্টিলেশন, ঠিক আছে। তুমি বলতে পারো যে স্যার এটা লাংস কন্ডিশনে আমাদের it is ARDS may develop in the multiple fractures and fracture of the tibia or thromboembolism। এটা আমি এত পড়াই জানা থ্রম্বোএম্বোলিজম সবাই জানো, তোমার এই ভার্কুস ট্রায়াড এভরিবডি নো ভার্কুস ট্রায়াড থ্রম্বোএম্বোলিজম। প্রথম কি হয় তোমার যখন অনেকগুলা বিশেষ করে আমাদের অর্থোপেডিক সার্জারিতে আমরা অনেকগুলা যে লোয়ার লিম্বের যে ফ্র্যাকচার হয়, ঠিক আছে। এই ফ্র্যাকচার হওয়ার পরে যে ব্লাড ইয়েগুলা যে ক্লট গুলা, ঠিক আছে, অথবা অনেকদিন শুয়ে থাকলে যেটা হয়, ঠিক আছে, ব্লাড ক্লট গুলা থ্রম্বাস গুলা এগুলা কি কয় এটা ক্যাপিলারিতে মানে সিস্টেমিক সার্কুলেশনে যায়, প্লাগ ইন দ্য ভেসেল এন্ড ইন দ্য লাংস। যদি লাংসে যায় ডেভেলপ করে পালমোনারি এম্বোলিজম। এই থ্রম্বোএম্বোলিজম যখন পালমোনারি সার্কুলেশনে যাবে it develops a pulmonary embolism। নিয়ে গেলে এটা স্ট্রোক হয়ে যায়, জানো সবাই। জিআইটিতে ইসকেমিয়া হয়ে যায়, কিডনিতে রেনাল কর্টিক্যাল নেক্রোসিস হয়ে যায়, লেগে যেটা আমাদের কমনলি যেটা ডিভিটি, ডিপ ভেইন থ্রম্বোসিস। ওকে, তো দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দিস থ্রম্বো ভার্কুস ট্রায়াড এভরিবডি দিস ট্রায়াড সবাই জানতে হবে। এন্ডোথেলিয়াল ড্যামেজ, এই তিনটা, হাইপার কোয়াগুলেবিলিটি এন্ড স্টেসিস, এই তিনটার জন্য এই যে থ্রম্বোএম্বোলিজম এন্ডোথেলিয়াল ড্যামেজ, হাইপার কোয়াগুলেবিলিটি এন্ড স্টেসিস, ঠিক আছে। এগুলো অনেকগুলো কজ আছে, এগুলো আমি করবো না। তো দিস ইজ দ্য থ্রম্বোএম্বোলিজম, ইট ইজ রিলেটেড টু দ্য ফ্র্যাকচার। যার অনেকদিন যদি পেশেন্ট যখন মানে তোমার অপারেশনের পরে যেগুলা অথবা ফ্র্যাকচার হইলো অনেকদিন শুয়ে থাকে, ঠিক আছে, তাদের এই থ্রম্বো ভেসেল গুলা এগুলা থ্রম্বোএম্বোলিজম হয়ে যায়, ঠিক আছে। কি ডিভিটি হইলে তোমার লেগ পেন নিতে হবে, টেন্ডারনেস থাকতে পারে, টেন্ডারনেস ওভার দ্য থাই এন্ড কাফ, leg swelling, heavy swelling, diffuse swelling over the legs, skin feels warm of the to the touch. You can এটা অনেক সময় swelling কম্পার্টমেন্ট সিনড্রোমের সাথে তোমার ডিফারেন্স হলো। কম্পার্টমেন্ট সিনড্রোমে তোমার ফুল থাকবে লিম, আর এটাতে তুমি you can differentiate with compartment syndrome by that's the develop is the warm touch and reddish discoloration of the or red streaks এরকম, ঠিক আছে। সেম তোমার পালমোনারি এম্বোলিজম যদি এটা বলে, এটা ভেরি কমন। এটা আমাদের
এই যে মানে আমরা অনেক পেশেন্ট অপারেশন করি, অপারেশন করার পরে, হ্যাঁ, অপারেশন করার পরে যখন আমরা শোয়ায় রাখি, ইসে রাখি, ঠিক আছে? এর জন্য বলে যে অপারেশনের উদ্দেশ্য হলো যে আর্লি, যেমন অনেকগুলা মাল্টিপল ফ্র্যাকচার থাকলে তোমাকে কি করতে হবে? তুমি যদি শোয়ায় রাখো যে না আমাদের মাল্টিপল ফ্র্যাকচার, তাতে আর্লি মোবিলাইজ করতে হবে, ঠিক আছে? আর্লি মোবিলাইজ মেনি মে ইজ দ্য ভেরি মাচ আর্লি মোবিলাইজ করলে পেশেন্ট যখন বসতে পারবে, পেশেন্ট যখন নড়তে পারবে, হাঁটতে পারবে, তখন এই 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 ইসেগুলা, এই যে এই তোমার এই সার্কুলেশন গুলা তোমার মানে হ্যাম্পার হয় না, ক্লট গুলা ডেভেলপ করে, ঠিক আছে? সো ইজ দ্য ইম্পর্টেন্ট জিনিস হলো তোমাকে পেশেন্টকে আর্লি মোবিলাইজেশন করতে হবে, ঠিক আছে? এটা সেম শর্টনেস অফ দ্য ব্রেথ, র্যাপিড ব্রিথিং, চেস্ট পেইন অ্যান্ড লাইট হেডেক যদি ব্রেনে যায়, স্ট্রোকের সিমটম নিয়ে আসতে পারে, ঠিক আছে? দিস দ্য ফার্স্ট হার্ট রেট, টেকিকার্ডিয়া থাকতে পারে, ঠিক আছে? তো থ্রম্বম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেক সময় আমরা এই পেশেন্ট গুলো আমরা ডায়াগনোসিস করতে পারি না, যখন পালমোনারি এম্বোলিজম হয়ে যায়, পেশেন্ট যখন মারা যায়, ভেরি মাচ অনেক সময় পেশেন্ট পালমোনারি এম্বোলিজম হলে আমরা যখন ডায়াগনোসিস করতে পারি না, তখন পেশেন্ট গুলা ইভেন আমরা মানে অটোপসিতে গিয়া তখন দেখা যায় যে পালমোনারি এম্বোলিজম, যখন লাংস গুলা কাটে তখন দেখা যায় পালমোনারি এম্বোলিজমটা হচ্ছে। সো আমি একটা জাস্ট ছোট্ট একটা মানে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করব তোমাদের কাছে। ডু ইউ হিয়ার মি? ডু ইউ হিয়ার মি? Yes, sir. জি স্যার। ওকে, আমি একটা এক্সপেরিয়েন্স শেয়ার করবো যে আমি একবার মানে এক বাইরে কোথাও একটা ট্রেনিং এ গেছিলাম, সিঙ্গাপুরে ট্রেনিং গেছিলাম আমাদের ইসে থেকে। তো এখানে দেখলাম যে এখানে এই এক পেশেন্টের তোমার এইভাবে অপারেশন করার পরে হঠাৎ করে একটা ওয়েল একদম ইউরোপিয়ান এক মহিলা ছিল, সে সিঙ্গাপুরে অপারেশন ইসে করে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অপারেশন করার পর সে পেশেন্টের ক্যান্সার ইসে ছিল আর কি। তো অপারেশন করার পরে যে কি হচ্ছে, পেশেন্টের তোমার এই যে থ্রম্বোএম্বোলিজম ডেভেলপ করছে, ঠিক আছে? পালমোনারি এম্বোলিজম ডেভেলপ, পালমোনারি এম্বোলিজম করছে, এবং 20 ওইটাও সেম আফটার 24 আওয়ার্স এন্ড 72 আওয়ার্স, এগুলা পালমোনারি এম্বোলিজম, এগুলা যেতে যেতে সার্কুলেশন, এগুলা যার সাথে এই 24 ঘন্টার আগে, সাধারণত 12 থেকে 24 ঘন্টার আগে হয় না, ঠিক আছে? তো তখন আমরা পরের দিন রাউন্ডে গেলাম, পেশেন্টে হঠাৎ করে তোমার প্রত্যেকটা পেশেন্টের মনিটর থাকে, কার্ডিয়াক মনিটর থাকে, ঠিক আছে? ওই যে পোস্ট অপে মানে এসে গেলাম, কার্ডিয়াক মনিটর থাকে। তো আমরা ইসে করার পরে এই মানে মনিটর দেখে এ, আমার সিনিয়র টিচার যায় নাই, সব মানে ইয়ার মধ্যে রেজিস্টার যারা আর কি, হ্যাঁ, সিনিয়র টিচার তো প্রফেসররা সাধারণত খুব সম্ভব, আমার প্রফেসররা সাধারণত রাউন্ড দেয় না আর কি, মানে ইয়েতে মানে অপারেশন করে কিন্তু কোনো সাধারণত রাউন্ড দেয় না। ওদেরকে জানানো হয় যে এই পেশেন্টটা এই পেশেন্টটা এই পেশেন্ট, ঠিক আছে? কারণ তারা অনেক কিছু নিয়ে থাকে, তারা রিসার্চ নিয়ে থাকে, তাদের আর্টিকেলস নিয়ে থাকে, তাদের ডেভেলপমেন্ট নিয়ে থাকে, তাদের এডুকেশন নিয়ে থাকে। শুধু যে আমাদের এখানে প্রফেসররা, আমি এই যে আমার এখানে একটা অপারেশনও করতে হবে, এখানে একাডেমিক কাজও করতে হবে, সবকিছু করতে হবে, ঠিক আছে? কিন্তু ওইখানে বাইরে কোথাও প্রফেসররা সবকিছু নিয়ে থাকে না, রাউন্ড টাউন্ড এগুলো আমি অন্তত সিঙ্গাপুর দেখি নাই কি, রাউন্ড কোনোদিন আমি প্রফেসর রাউন্ড দিতে দেখি নাই, ঠিক আছে? খুব বেশি খারাপ হইলে, খুব বেশি কমপ্লিকেটেড হইলে, বেশি ভিআইপি হইলে তখন হয়তো বা যায়। তো পেশেন্টের জাস্ট টেকিকার্ডিয়া আর কিছু ছিল না, শুধু টেকিকার্ডিয়া ছিল। যে ফার্স্ট হার্ট রেট এটা বলতে আমি মনে পড়লো আর কি, পেশেন্টের শুধু টেকিকার্ডিয়া ছিল, 112 না 116 এর মধ্যে টেকিকার্ডিয়া ছিল। সাথে সাথে পেশেন্টের কিন্তু কোনো সিম্পটম, পেশেন্ট কথা বলতেছে সাথে সাথে তোমার এখানে রেজিস্টার যে এমবিবিএস, সিম্পল এমবিবিএস, সে ট্রেনিং, সো রেজিস্টার বলতেছে ও পেশেন্ট সামথিং হ্যাপেনিং, সো উই জাস্ট ডু ইট আর্লি ডায়াগনোসিস। সাথে সাথে টেকিকার্ডিয়া ছিল, সাথে সাথে পেশেন্টকে নিয়ে গেছে ইয়েতে, এই যে সিটি স্ক্যান করতে নিয়ে গেছে, চেস্ট সিটি স্ক্যান করে দেখে যে বিরাট তোমার এখানে এই পালমোনারি এম্বোলাই গুলা, হ্যাঁ, তারপর পালমোনারি এম্বুলাই সেগুলা তোমার এই কেপি এগুলাতে সিটি স্ক্যান করে ধরা পড়ছে। সাথে সাথে সিটি এনজিওগ্রাম করে তোমার এগুলা করলো উইদিন আওয়ার, এই যে ঘটনাগুলো হলো উইদিন আওয়ার, সাথে সাথে পেশেন্টে নিয়ে গেল একদম ওটিতে, সবকিছু রেডি। তাই টেলিফোন করে বললো যে আমার একটা পেশেন্ট সিটি স্ক্যান করতে হবে, রেডি, দে আর প্রিপেয়ার ফর রিসিভিং দ্য পেশেন্ট, এন্ড দেন সিটি করলো, সিটি এনজিওগ্রাম করলো, সেম একই সিটিং এ, এবং একই সিটিং এ পেশেন্টে ডায়াগনোসিস করলো উইদিন আওয়ার, ডায়াগনোস করার পরে এখন দুইটা জিনিস হলো, তারা
হ্যাপারিন ট্যাপারিন এগুলো স্টার্ট করবে এবং পেশেন্ট 3 দিনের ভিতরে পেশেন্ট এই যে আর্লি ডায়াগনোসিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট, ডায়াগনোসিসটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফ্রম ডায়াগনোসিস এবং তোমাকে ইনসাইটের ভিতরে তোমার ভিতরে জানতে হবে যে হোয়াট হ্যাপেনিং হিয়ার। তুমি যদি প্যাথোলজি না জানো, তুমি যদি মানে সিমটমস না জানো, ওই যে বললাম থ্রম্বোএম্বোলিজম, তুমি যদি এইগুলো যদি না জানো, তুমি ইউ ক্যান লুজ দ্য পেশেন্ট। ওকে ওকে ফাইন। ক্রাশ সিনড্রোম ভেরি মাচ ইম্পর্টেন্ট। ক্রাশ সিনড্রোম, ওই যে বললাম এগুলা ক্রাশ সিনড্রোম কোথায় হয়? ক্রাশ সিনড্রোম হলো একটা, এটা আমরা ডেফিনেশন বলি যে একটা ক্রাশ ইনজুরি হয়, এটাও সিস্টেমিক ম্যানিফেস্ট, সবগুলোতে সিস্টেমিক কমপ্লিকেশন। ঠিক আছে, এগুলা যখন অনেক 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 সময় যখন মাসল গুলা, যখন ফোরাম মাসুল অথবা থাই মাসুল যখন আর্থকুয়েক হয়, যখন মানে গাড়ির চাপা পড়ে অথবা কোনো কিছু চাপা পড়ে সোজা কথা, ঠিক আছে, তখন এই যে অনেকক্ষণ যখন ইসে হয় তখন ওই জায়গাটা তোমার কি মাসল ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে, এবং দিস ইজ দ্য, যখন তুমি রিলিফ করো, সিমটমটা হয় তখনই যখন তুমি রিলিফ করো, তখন মানে তুমি যখন এটা রিমুভ দা দিস ওয়েট সাবস্টেন্স, দেন দেয়ার ইজ এ রিপারফিউশন ইনজুরি। ঠিক আছে, রিপারফিউশন হয়ে যায় যে দ্য মোস্ট devastating, our right side, the most devastating systemic effects occur when the crushing pressure is suddenly released without proper preparation of the patient. তুমি পেশেন্টে কি কি ডেভেলপ করতে পারে ক্রাশ সিনড্রোমে? জাস্ট লুক, অ্যাকুট কিডনি ইনজুরি হতে পারে, সেপসিস হইতে পারে, এআরডিএস হইতে পারে, ভেরি কমন এগুলো হয়, এআরডিএস হইতে পারে। তোমার কাছে এখন তুমি একটা মানে সাথে সাথে তুমি ইসে করে তোমার একটা হসপিটালে তোমাকে যদি তুমি ট্রান্সফার না করতে পারো অথবা হসপিটাল যদি প্রিপেয়ার না থাকে, ডিআইসি ডেভেলপ করতে পারে, ব্লিডিং ডেভেলপ করতে, সো মাচ কমন। হাইপোভোলেমিক শক তোমার মাথা মেরে থাকতে হবে, দ্যাটস হোয়াট মে হ্যাপেন আফটার রিলিভিং দিস ক্রাশিং প্রেশার। অ্যারিথমিয়া হইতে পারে, ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স হতে পারে, ভেরি কমন যেটা হয় অ্যাকুট কিডনি ইনজুরি। পেশেন্টকে ডায়ালিসিসের প্রিপারেশন নিয়ে আসতে পারে। দেখো এটা এই যে ইন এডিশন টু দা, এটা আমি নিয়ে এসে আমার খুব ভালো লাগছে এই কথাটা, ইন এডিশন টু টিস্যু directly suffering the crush mechanism, tissue is then subjected to sudden reoxygenation. ওকে, তুমি যখন এই মানে প্রেসারটা যখন রিলিভ করো তখন reoxygenation of the limbs and extremity. Without proper preparation, the patient with pain control may be surely before recovery. পেশেন্টের পেন তুমি ছাইরা তো পেশেন্টে মনে করতে পারো যারা পেশেন্ট ভালো হয়ে গেছে, কারণ পেশেন্ট পেন না, এটা তো বিরাট একটা কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো তুমি কম্পার্টমেন্ট পেশেন্টের যদি একটা টাইট একটা জিনিস যদি এটা তুমি রিলিভ করো, মনে যেতে পারে যে ইভেন ইফ ইউ কম্পার্টমেন্ট সিনড্রোমের জন্য এটা হতে পারে। ঠিক আছে, আমরা কম্পার্টমেন্ট একটু পড়বো আমরা। তুমি মনে করো যে পেশেন্ট ভালো হয়ে গেছে কারণ এটা তার পেন রিলিফ হয়েছে, বাট ডাই শর্টলি দেয়ার আফটার, কিছুক্ষণ পরে মারা যেতে, এটা বলে স্মাইলিং ডেথ। বুঝতে পারছো কথাগুলা? এই যে ক্রাশ সিনড্রোম একটা, তুমি একটা রিপারফিউশন ইনজুরি হয়, এখানে তোমার ক্রাশ সিনড্রোমে রিপারফিউশন ইনজুরি, কথাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। রিপারফিউশন ইনজুরি, ঠিক আছে, রিপারফিউশন ইনজুরি, এখানে অক্সিজেন ফ্লুইড গুলা এবং কিছু টক্সিন এগুলো রিলিজ হয়, এগুলাতে কিডনিতে তোমার রিনাল ফেলিয়ার করতে পারে, টক্সিমিয়া করতে পারে, সেপটি শক করতে পারে, ডিআইসি ডেভেলপ করতে পারে। ঠিক আছে, দিস ইজ দ্য রিপারফিউশন ইনজুরির জন্য দিস ক্রাশ সিনড্রোম মে অকার। ঠিক আছে, এটা এটা কোথায় হয়? এটা লিম্বসে এবং মানে আমরা যদি এভাবে বলি, ইন মেসিভ রিলিজ অফ মায়োহিমোগ্লোবিন ইনটু দ্য সার্কুলেশন, রিলিজ করার পরে মায়োহিমোগ্লোবিন গুলা যে মায়োগ্লোবিন যেটা কি মায়োহিমোগ্লোবিন ইনটু দ্য সার্কুলেশন which blocks the renal tubules. ওকে, কি করে? এটা renal tubular blockage and causes the renal tubular necrosis, commonly kidney injury করে। ঠিক আছে, সো ক্রাশ সিনড্রোমে তুমি ওই প্রিপারেশন না থাকলে ওই যে স্মাইলিং ডেথ ইজ দ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্মাইলিং ডেথ, হ্যাঁ, ক্রাশ সিনড্রোমগুলো তুমি জানিয়ে রাখো, এটাই ইম্পর্টেন্ট জিনিস। আমার মনে করি যে তোমাদেরকে এই জিনিসগুলো জানানো উচিত। তো দিস ইজ দ্য ক্রাশ সিনড্রোম ট্রিটমেন্ট, উই সেম প্রিভেনশন অফ দ্য মাসল ইনজুরি। ঠিক আছে, আমাদেরকে
ইভেন কম্পার্টমেন্ট সিনড্রোম ডেভেলপ করলে ফেসিওটমি করতে হবে এবং রিলিজ ইভেন অ্যাম্পুটেশন করা লাগতে পারে, ঠিক আছে। এন্ড প্রিভেনশন অফ দ্য রেনাল ইনজুরি, ডায়ালিসিস, তোমার ফ্লুইড দিতে হবে, ডায়ালিসিস করতে হবে, ম্যাসিভ ফ্লুইড দিতে পারে, অক্সিজেন ফ্রি রেগুলার যাতে কর্টিক্যাল নেক্রোসিস না হতে পারে এজন্য তোমাকে রেনাল ইনজুরি প্রিভেনশন করতে ডায়ালিসিসও করা লাগতে পারে পেশেন্ট যদি রেনাল ফেলিওর ডেভেলপ করে, ঠিক আছে। সেপ্টিসিমিয়া, কম্পার্টমেন্ট সিনড্রোম যদি হইতে পারে ফেসিওটমি করতে পারে, অ্যাম্পুটেশন ডেভেলপ করতে পারে। অনেকক্ষণ ধরে আমরা জানি যে আপার লিমে যদি 1.5 ঘন্টার উপরে যদি আমরা টর্নিকেট দিই অথবা কোনো মানে ক্রাশ ইস্যু হয় তাহলে পেশেন্ট এই যে মাসল ইনজুরি মায়োগ্লোবিন গুলা সার্কুলেশনে গিয়া কর্টিক্যাল রেনাল ফেলিওর ডেভেলপ করে, ঠিক আছে। সো আমরা 1.5 ঘন্টার বেশি টর্নিকেট রাখি না, লোয়ার লিম্বে 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম, ঠিক আছে। সো দিস ইজ দা আমরা জানলাম আজকে ফ্যাট এম্বোলিজম সিনড্রোম, এআরডিএস, ভেরি কঠিন জিনিস বাট এটা জানতে হবে তোমাদেরকে। থ্রম্বো এম্বোলিজম আমি মনে করি যে তোমাদেরকে সবাই জানে, ক্রাশ সিনড্রোম, এই চারটা শক, এগুলো সিস্টেমিক, দিস ইজ দা সিস্টেমিক কমপ্লিকেশন অফ দা ফ্র্যাকচারস, ওকে। And we just go for some local complication. This systemic complication is the life-threatening complication. And this local complication is the life morbidity of the patient. ঠিক আছে, কি করে লোকাল কমপ্লিকেশন আর্লি হইতে পারে, লেট হইতে পারে, অনেকগুলো কমপ্লিকেশন, মাথাটা খারাপ করার কিছু নাই, ঠিক আছে। জানো কিছু যদি বলতে পারো that will be better and I'll be happy if you tell something about the minimum simple। একটা ফ্র্যাকচার হইলে, ধরো একটা অ্যারাউন্ড দ্য এলবো ফ্র্যাকচার হইলে তোমাকে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার, ওকে, জাস্ট দ্য সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার ইন দ্য হিউমারাস। কি হতে পারে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস হইলে? ভাস্কুলার, আশেপাশে তোমার রেডিয়াল আর্টারি আছে, ব্রাকিয়াল আর্টারি আছে, আলনার আর্টারি আছে, ভেরি ব্রাকিয়াল আর্টারিটা মেইন, এগুলো ইনজুরি, ভাস্কুলার ইনজুরি হইতে পারে, তাই না। একটা স্পাইক গুলা, এই যে তোমার স্পাইক গুলা গিয়ে একটা ভাস্কুলার কন্টিশন হইতে পারে, ভাস্কুলার টিয়ারিং হইতে পারে, ভাস্কুলার ট্রান্সেক্টেড হইতে পারে, এই কথাগুলো, এই জিনিসগুলো হইতে পারে, এটা খেয়াল রাখতে পারে, ঠিক আছে। একটা পেশেন্ট একটা কমপ্লিকেশন, একটা ফ্র্যাকচার নিয়ে আসলো, আসার পরে দেখা যায় তোমার মানে তোমার পালস নাই, তখন তোমাকে চিন্তা করতে পারে মে ডেভেলপ আশেপাশে কি ভাস্কুলার, সব জায়গাতে হবে না, আশেপাশে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের জন্য হতে পারে। ইভেন এই যে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার ফিমার, এখানে পপলিটাল আর্টারি হ্যাঁ আছে কমনলি, তাই না, বা বোনসের পাশে যেগুলা, ঠিক আছে, বোনসের পাশে যেগুলা, ফিমারের পাশে যেগুলা, যে তোমার লোয়ার এন্ড অফ দ্য ফিমার, ঠিক আছে, এগুলো পাশে যেগুলো আবার এইগুলো তো ভাস্কুলার ইনজুরি, মানে সারাউন্ডিং ভেসেলে ইনজুরি হতে পারে, ঠিক আছে। ভিসেরাল ইনজুরি, যে চেস্টে যদি একটা তোমার রিব ফ্র্যাকচার হইলে তোমার হইতে পারে, কি হতে পারে, লাংসে তোমার প্লোরাতে ইফিউশন হইতে পারে, ঠিক আছে, যেটা আমাদের ডেভেলপ করে। হেমার্থোসিস হইতে পারে, জয়েন্টে যদি হেমার্থোসিস হইতে, সরি, ভিসেরাল, ব্রেইনে যদি, স্কাল্পে যদি ইনজুরি হইতে পারে, লাংসে, ব্লাডারে যদি তোমার যে পিউবিক সিম্পাইসিস, পেলভিক ইনজুরি হইলে ব্লাডারে, পেলভিক ইনজুরি, পেলভিসে যদি ইনজুরি হইতে পারে, তাহলে যদি পেশেন্ট রিটেনশন নিয়ে আসলো, ব্লাডার ইনজুরি হইলে ব্লাডার ইনজুরি হতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। এন্ড নার্ভ, আশেপাশে নার্ভ যদি থাকে, ঠিক আছে, স্কিনে ওপেন ফ্র্যাকচার নিয়ে যেতে পারে, সারাউন্ডিং টিস্যু, সারাউন্ডিং টিস্যু, নার্ভস আছে, স্কিন আছে, সফট টিস্যু আছে, এগুলোতে ইনজুরি হতে পারে, ঠিক আছে। হেমার্থোসিস, হেমার্থোসিস মানে ব্লাড ইন দ্য জয়েন্ট, ঠিক আছে। তোমার যদি জয়েন্টের ইন্টারআর্টিকুলার ফ্র্যাকচার যদি হয় তাহলে তোমার হেমার্থোসিস ডেভেলপ। কম্পার্টমেন্ট সিনড্রোম, ইট শুড দ্য ভেরি, আমি যদি এটা 4 নম্বরে নিয়ে আসছি, এগুলো হতে পারে কি 5 নম্বরে নিয়ে আসছি, বাট কম্পার্টমেন্ট সিনড্রোম অথবা কম্পার্টমেন্ট সিনড্রোম অথবা কম্পার্টমেন্ট সিনড্রোম নিয়ে আসতে পারে, ঠিক আছে। এন্ড লাস্টলি তোমার আর্লি উন্ড ইনফেকশন নিয়ে যেতে পারে, ঠিক আছে, বিশেষ করে ওপেন ফ্র্যাকচার, তোমরা আজকে যেটা বললা ওপেন ফ্র্যাকচার, তাই না, ওপেন ফ্র্যাকচারে উন্ড ইনফেকশন ভেরি মাচ 50% chance of infection in 40 to 50% chance of infection in open fracture, ঠিক আছে, টাইপ 3A-B এগুলা, তাই না। সো তোমাদের এই লোকাল কমপ্লিকেশন এগুলো হইতে পারে, তার মানে ভেসেল হইতে পারে, নার্ভ হইতে পারে, সারাউন্ডিং সফট টিস্যু হইতে পারে, আর্লি মানে লোকাল এজেন্ট, ঠিক আছে, আর্লি এগুলো হইতে পারে, ঠিক আছে। ড্যামেজ তোমার হেমার্থোসিস হইতে পারে। কম্পার্টমেন্ট সিনড্রোম সম্বন্ধে আমরা একটু পড়বো পরে। উন্ড ইনফেকশন, ঠিক আছে, এই আর্লি কমপ্লিকেশন গুলা তোমার ডেভেলপ করতে পারে, ঠিক আছে। লেটে কতগুলা কমপ্লিকেশন, দেখো না, খালি ফ্র্যাকচার ট্রিটমেন্ট করতে হবে না, ঠিক আছে, ফ্র্যাকচার ট্রিটমেন্ট করার পরে কমপ্লিকেশন হতে পারে।
কি কি হতে পারে লেট কমপ্লিকেশন? ভেরি মাচ কমন। যেমন এখানে তোমার এই জিনিসটা জানতে হবে, এই জিনিস কম্পার্টমেন্ট সিনড্রোম সম্বন্ধে ইউ শুড নো এভরিথিং অ্যাবাউট দ্য কম্পার্টমেন্ট সিনড্রোম। আমি পড়াবো কম্পার্টমেন্ট সিনড্রোম। তোমাকে লোকাল কমপ্লিকেশনে তোমাকে লেট কি কি হতে পারে, ডিলেড ইউনিয়ন, নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন। এই তিনটা জিনিস কি তোমাকে আমরা পড়াবো, এই চারটা জিনিসই পড়াবো, ঠিক আছে? তারপর যেগুলা তোমার জয়েন্ট স্টিফনেস বলতে পারো, দ্যাট ফাইন। কন্ট্রাকচার অবশ্যই এটা সিম্পল জিনিস, একটা জয়েন্টের স্টিফনেস, নিয়ার বাই জয়েন্টের স্টিফনেস হতে পারে, তারপরে মাসল কন্ট্রাকচার হতে পারে, সফট টিস্যু কন্ট্রাকচার হতে পারে, মায়োসাইটিস ও সিফটেন যদি বলতে পারো, দ্যাটস ফাইন। কমনলি এগুলোতে এলবো সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, এভাসকুলার নেক্রোসিস যেগুলোতে ফিমারে হেড অফ দ্য ফিমারে হয়, টেলাসে হয়, তারপর এগুলোতে হয় সুদেক্স অ্যাট্রোপি অর অ্যালগোডিস্ট্রোপি, ঠিক আছে? শোল্ডার হ্যান্ড সিনড্রোম যেগুলো, অস্টিওমাইলিটিস যেটা হয় লেটলি যদি ওপেন ফ্র্যাকচার হয় তাহলে এটা পেশেন্ট মে ডেভেলপ, এন্ড পেডিট্রি ফ্র্যাকচার হইলে গ্রোথ ডিস্টারবেন্স অর ডিফর্মিটি হতে পারে, ঠিক আছে? এটা লেট কমপ্লিকেশন। তাহলে আমরা কি কি জানলাম? একটা লোকাল, আমরা সিস্টেমিক কমপ্লিকেশন, লোকাল কমপ্লিকেশন, একটা আর্লি, একটা লেট। এই সিস্টেম ভাবে যদি বলতে পারো, ইট উইল বি বেটার। পরীক্ষা যদি এভাবে দেওয়া যাবে, ইউ উইল গেট দ্য 80% মার্কস। আর্লি এবং লেট। তো আর্লি হতে পারে ডিলেড ইউনিয়ন, নন ইউনিয়ন, ম্যাল ইউনিয়ন, জয়েন্ট স্টিফনেস, কন্ট্রাকচার, মায়োসাইটিস, অ্যাভাসকুলার নেক্রোসিস, অ্যালগোডিস্ট্রফি, অস্টিওমাইলিটিস, গ্রোথ ডিস্টার্ব, অনেকগুলা, 4-5টা বলতে পারলে না, ঠিক আছে? মানে ইয়েগুলো যদি সাজাই বলতে পারো তাহলে দেখবা যে একটা একটা করে বলতে পারবো, ঠিক আছে? এই একটা আরেকটা জিনিস, দ্য ফ্র্যাকচার, দিস ইজ দ্য হোয়াটস দিস ইজ দ্য, এনিবডি টেল অ্যাবাউট দ্য হোয়াট ইজ দিস? এনিবডি বলো একজন, এটা কি? এটা ব্লিস্টারের মতো মনে হচ্ছে। ইয়েস, ইটস এ কমন অকার্স ইফ দি টিভিয়াতে হয় আপার জাস্ট, কারণ হলো যে এখানে সফট টিস্যু তোমার সাবকিউটারাস ফ্যাট যেগুলোতে না থাকে, তখন এপিথেলিয়াম গুলা এগুলা প্রেসার বেড়ে তখন এইগুলা দেয়। এইটা কিন্তু আবার তোমার স্টেরাইল ফ্লুইড। হুম, এই যে ভিতরে কিন্তু স্টেরাইল ফ্লুইড, ইটস নট দ্য ইনফেক্টেড ফ্লুইড, ঠিক আছে? স্টেরাইল ফ্লুইড। এখানে যদি তুমি খুঁচাইয়া টুচাইয়া যদি তুমি এটা বাইরে করে তুমি ইনফেক্টেড করতে পারো, ঠিক আছে? ইনফেক্টেড করতে এটা ভিতরে ইনফেক্টেড হতে পারে। সো সব ফ্র্যাকচার ব্লিস্টার এটা অ্যাসপিরেট করার কোনো দরকার নাই। এটা সাধারণত 8 থেকে 9 দিনের ভিতরে এমনি ফ্র্যাকচার ব্লিস্টার যখন সুয়েলিং কমে যাবে তখন এমনি চলে যাবে। আর যদি মনে করো যে এটা লার্জ ফ্র্যাকচার ব্লিস্টার্স, ইউ নিড অপারেশন আর্লি, তখন কি করতে পারো তুমি অ্যাসেপ্টিক প্রিকশনে, আবারও বলতেছি ইন অ্যাসেপ্টিক প্রিকশন, ইন বাই এখানে অ্যাসেপ্টিক প্রিকশনে তুমি অ্যাসপিরেট করতে পারো বাই হিসেবে, ঠিক আছে? বাট there is not necessary to aspirate the fracture blister। এটা এই জন্য আনলাম যে থাকলে ফ্র্যাকচার ব্লিস্টার থাকলে জানি তুমি অ্যাসপিরেট করার দরকার নেই, এটা এমনি তোমার বিষয় হয়ে যাবে, ঠিক আছে? This is the very much important জিনিস। Every student may be asked this compartment syndrome look the কি জন্য এটা হইতে পারে বলো তো? কম্পার্টমেন্ট সিনড্রোমটা এই হাতটা দেখে কি মনে হচ্ছে কি জন্য হইতে পারে? এনিবডি may give answer this, কি মানে কি জন্য হতে পারে? একটা দেখো তুমি এখান থেকে ফ্লোর নেবে, একটা এখান থেকে একটা দাগ আছে, এখান থেকে এখান পর্যন্ত একটা মোটামুটি কালো দাগ, তার মানে এখানে কোনো টাইট প্লাস্টার দিছিল, কোনো হয়তো বা কবিরাজ, কোনো হয়তো বা ট্রেডিশনাল বোন সেটার যারা আমরা বলি, কি বলে ট্রেডিশনাল বোন সেটার যারা, তারা হয়তো বা কোনো টাইট প্লাস্টার, হয়তো ফোরআর্ম ফ্র্যাকচার ছিল, কোনো ফ্র্যাকচার ছিল, ফোরআর্মটা টাইট প্লাস্টার দেওয়ার জন্য। ইভেন আমি 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 তাদেরকে এইভাবে টাইট প্লাস্টার দেওয়ার পরে এই এই জিনিসগুলো ডেভেলপ করছে, ঠিক আছে? এমবিবিএস ডাক্তার, আই হ্যাভ সিন মেনি, মিনিমাম 50 আই হ্যাভ সিন এই লাস্ট, আমার তো মানে আমি ধরো অর্থোপেডিক্স প্র্যাকটিস করতেছি, সত্যি তো কি 20 বছর ধরে, মানে প্র্যাকটিস করতেছি মানে 20 বছর ধরে না, অর্থোপেডিক্স সাথে রিলেটেড। আর মানে অফিসিয়ালি অর্থোপেডিক্স সাথে রিলেটেড হলো 15 ইয়ার্স, 2006 থেকে 15 ইয়ার্স প্রায়। তো এমনি বলা ঠিক না, এমবিবিএস ডাক্তারও এই প্লাস্টার দেওয়ার পরও
এইভাবে ডেভেলপ করছে। তো দিস ইজ দ্য এরকম একটা পেশেন্ট আসলে তোমাকে জাস্ট বুঝতে হবে দিস ইজ দ্য কম্পার্টমেন্ট সিনড্রোম। আমরা যদি ডেফিনেশন যাই, সবারই জানতে হবে। হুম, কম্পার্টমেন্ট সিনড্রোম, আমরা তাড়াতাড়ি চলে যাই। কম্পার্টমেন্ট সিনড্রোম এটা ইনক্রিজ কম্পার্টমেন্টাল প্রেশার। তোমরা জানো এখানে ফোর আর্মে কম্পার্টমেন্ট কি কি থাকে? একটা সরি একটা ফ্ল্যাকজার কম্পার্টমেন্ট, একটা এক্সটেন্সর কম্পার্টমেন্ট, ফ্ল্যাকজার একটা ফ্ল্যাকজার কম্পার্টমেন্ট, এক্সটেন্সর কম্পার্টমেন্ট, আর ল্যাটারাল সাইডে ল্যাটারাল বা মোবাইল ওয়ার্ড সবাই জানে, তাই না? এই তিনটা কম্পার্টমেন্ট থাকে, তাই না? তো এই তিনটা কম্পার্টমেন্টে সাধারণত ফ্ল্যাক্সার কম্পার্টমেন্টেতে ইউজুয়ালি আর্লি ডেভেলপ করে। ইনক্রিজ কম্পার্টমেন্ট ফ্ল্যাশ, এই কম্পার্টমেন্ট গুলো একটা একটা ফাইব্রাস টিস্যু অথবা মানে ইসে দিয়া প্রেসার গুলো ইয়ে থাকে, মানে মানে ইসে কম্পার্টমেন্টের মতো থাকে, ঠিক আছে? ইলাস এই এই কম্পার্টমেন্টের ভিতরে যদি তোমার ইনক্রিজ কম্পার্টমেন্টাল প্রেসার যে কোনো কারণে হতে পারে, কোনো সার্কুলেশন যদি হ্যাম্পার হয় এই জন্য হতে পারে, অথবা টাইট প্লাস্টার দেওয়ার জন্য সার্কুলেশন যখন তোমার কমে যাবে তখন হইতে পারে, ঠিক আছে? তোমার এই সার্কুলেশন যেখানে ফ্লুইড যদি হয় বেশি, তাহলে কম্পার্টমেন্টাল প্রেসার ডেভেলপ করে, ঠিক আছে? উইদিন এ কনফাইন্ড স্পেস, প্রত্যেকটা কম্পার্টমেন্ট একটা কনফাইন্ড স্পেস, মনে রাখবা, ঠিক আছে? তাহলে কি কি ডেভেলপ করতে প্যাথোলজি কি কি হতে পারে? যে কম্প্রোমাইজ দ্য সার্কুলেশন এন্ড ভায়াবিলিটি অফ দ্য টিস্যু, condition in which the increased compartmental pressure within the confined space compromise the circulation and viability of the tissue within that space is called the compartment syndrome. অনেকগুলো সংজ্ঞা আছে, আমি জাস্ট ছোট্ট সংজ্ঞাটা তোমাদেরকে দিলাম, ঠিক আছে? কি জন্য হতে পারে এটা? যদি আমরা ওই যে বললাম যে এই যে কি কি যে কম্পার্টমেন্ট প্রেসার, যে সরি হ্যাঁ, এটা ফোরামে কি কি সুপারফিশিয়াল আছে, ইন্টারমিডিয়েট আছে, ডিপ আছে, ডিপ কম্পার্টমেন্ট। তারপরে এটা আমরা যদি বলি ফ্ল্যাকজার, এক্সটেন্সর এন্ড হ্যাঁ সুপার ফ্ল্যাকজারের মধ্যে আবার সুপারফিশিয়াল আছে, ডিপ আছে, ঠিক আছে? আর ল্যাটারাল কম্পার্টমেন্ট আছে, ঠিক আছে? এই তিনটা কম্পার্টমেন্ট। এইরকম পায়ের মাঝে পায়ে করা কটা আছে, দুইটা সুপারফিশিয়াল, দুইটা পোস্টেরিয়র আছে, একটা অ্যান্টেরিয়র ল্যাটারাল এন্ড তিনটা দুইটা পোস্টেরিয়র, একটা সুপারফিশিয়াল পোস্টেরিয়র, একটা ডিপ পোস্টেরিয়র। এভাবে প্রত্যেকটা পায়ে আছে তিনটা কম্পার্টমেন্ট, হাতে তিনটা কম্পার্টমেন্ট আছে, ঠিক আছে? তো সাধারণত কোথায় কোথায় ডেভেলপ করে? ফোরআর্মে ডেভেলপ করতে পারে কম্পার্টমেন্ট সিনড্রোম, এবং লেগে ডেভেলপ করতে পারে ইজিলি। অনেক জায়গাতে হয়, থাই হইতে পারে, বাটা হইতে পারে, স্পাইন হইতে পারে, বাট এগুলোতে কমনলি হয়, ঠিক আছে? আমি এই জন্য ছবিগুলো নিয়ে আসলাম, ঠিক আছে? এই কম্পার্টমেন্ট গুলা কয়টা কম্পার্টমেন্ট কোথায় এটা জানতে হবে, হ্যাঁ? সবাই জানো এটা অ্যানাটমি। কি জন্য হইতে পারে কম্পার্টমেন্ট সিনড্রোম? একটা ফ্র্যাকচার অফ দ্য লং বোনস, টিবিয়ার জন্য হতে পারে, অথবা ফোরআর্ম ফ্র্যাকচার হতে পারে। এই যে আমরা ক্রাশ ইনজুরি, ক্রাশ সিনড্রোম পড়ে আসলাম, ঠিক আছে? ক্রাশ সিনড্রোম এখন কিছুক্ষণ আগে পড়ে আসলাম। ক্রাশ সিনড্রোম যখন অনেকগুলো মানে মানে ক্রাশ সিনড্রোমের জন্য হতে পারে, ঠিক আছে? ক্রাশ ইনজুরির জন্য হতে পারে। যে বার্নস হওয়ার পরে স্কার হয়ে যায়, এটা একটা টাইট প্রেসার ডেভেলপ করে, বার্নে হতে পারে। পেশেন্টের যখন অনেক লিথোটমি পজিশন, অনেক কোনো স্যাক্রামে লিথোটমি পজিশন অনেক সময় হয়। একটা আমরা যখন টর্নিকেট ইউজ করি, ঠিক আছে? আমরা টর্নিকেট যখন ইউজ করি তখন হইতে পারে। আমরা যদি ওই যে বললাম 1.5 ঘন্টার বেশি যদি ফোরামে বেশি রাখি তখন হইতে পারে। অনেক ইনজুরি ট্রমা হইতে পারে, একটা ভিতরে মাসেল ইনজুরি হইতে পারে, ঠিক আছে? ইসকেমিয়া, যে রিপারফিউশন, এক কথা পেনিট্রেটিং ইনজুরি, এগুলোর জন্য কমনলি, ঠিক আছে? ভেরি মাচ। হাউ উইল ডায়াগনোসিস দেয়া? 5P, এখন বলে 6P, ঠিক আছে? তোমাদের 5P জানো। 5P সবাই জানো, পেইন, পালসলেসনেস, প্যারেস্থেসিয়া, প্যালর এন্ড প্যারালাইসিস। পালসলেসটা যাবে 5 নম্বরে, ঠিক আছে? পেইন, প্যালর, প্যারেস্থেসিয়া, প্যারালাইসিস এন্ড পালসলেসনেস। এই চারটা 5টা পি থাকবে। এই পি হলে আমরা বলতে পারি পেইন থাকবে। এই পেইনটা কেমন? পেইন আউট অফ প্রপোর্শন টু এক্সপেকটেশন, মানে পেইনটা তোমার আমরা যতটুকু ইসে করি, যেমন ধরো একটা পেশেন্ট যখন একটা ফ্র্যাকচার, একটা ফোরামে যেন একটা তুমি প্লাস্টার করলা, তখন প্লাস্টার করার পরে তখন পেশেন্ট পরের দিন আর নিয়ে আসলো, স্যার সিভিয়ার পেইন, আমি সহ্য করতে পারতেছি না। সাধারণত তুমি তখন পেইন কিলার দিতে বললা, বলছে পেইন কিলারের কাজ আছে, তার মানে মধ্যে দ্যার ইজ সাম রং হিয়ার, ঠিক আছে? আউট অফ এক্সপেকটেশন অফ প্রপোর্শন, আউট অফ প্রপোর্শন টু এক্সপেকটেশন, তোমার এক্সপেকটেশনের বাইরে পেইনটা। দিস ইজ দ্য নট অনলি পেইন, ইজ দ্য পেইন আউট অফ প্রপোর্শন, দিস ওয়ার্ড পেইন। যদি বলে পেইন কিরকম পেইন? পেইন আউট অফ প্রপোর্শন টু এক্সপেকটেশন, তোমার ধারণার বাইরে পেইনটা, ঠিক আছে? এটা ডাজ নট রিলিভ বাই মানে অ্যানালজেসিয়া, ঠিক আছে? সো মাচ পেইন, ঠিক আছে? স্ট্রেচ পেইন, স্ট্রেচ পেইন মানে
যখন তুমি প্যাসিভ মুভমেন্ট করো তখন মাসেল গুলো স্ট্রেচ হলে, যখন তুমি ফোর আর্মে যদি ফ্লেক্সর কম্পার্টমেন্টে যদি তোমার ফোর আর্মে যে সেগুলো তুমি যদি এক্সটেনশন করো তাহলে ফ্লেক্সর কম্পার্টমেন্ট মাসেল গুলো স্ট্রেচ হবে। দ্যাট মিনস ফিঙ্গার গুলো যদি এক্সটেনশন করো তাহলে তোমার স্ট্রেচ পেইন হবে, পেইন অন প্যাসিভ মুভমেন্ট। তো দুইটা জিনিস হলাম, পেইন আউট অফ প্রপোর্শন টু এক্সপেকটেশন, 2 নম্বর পেইন অন প্যাসিভ মুভমেন্ট, 3 নম্বর হলো টেন্স সুয়েলিং। এই তিনটা দিয়া যদি থাকে তাহলে আমরা বুঝবো দিস ইজ দ্য কম্পার্টমেন্ট সিনড্রোম। এন্ড ইন এডিশন ইফ দেয়ার ইজ এ হাইপোস্থেসিয়া, আমরা পাঁচটার দরকার নাই, আমরা তিনটা বলা আছে, এই তিনটা যেমন চারটা জিনিস থাকলে hypoesthesia is the reliable finding supported by some studies. Okay, so pain out of proportion to expectation, pain is the passive movement and tense swelling, ঠিক আছে, and hypoesthesia, এই চারটা জিনিস থাকলে বলবো যে is the ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমাদের কম্পার্টমেন্ট সিনড্রোম করবে। এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিস টেস্টগুলো করি আমরা, এগুলা সাধারণত ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার দেখি। ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার হলো 30 মিলিমিটার। আমরা কম্পার্টমেন্ট প্রেসার দেখার জন্য আমরা অনেকগুলা মেথড আছে, এগুলো তোমাদের জানার দরকার নেই। যদি মনে রাখবা যে ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার ইজ মোর দেন 30 মিলিমিটার অফ মার্কারি, দেন ইট ইজ রিলায়েবল টেস্ট। যদি করো, যদি আমরা 99% ডায়াগনোসিস বাই ক্লিনিক্যালি। কিছু কিছু ক্ষেত্রে যেমন পেশেন্ট যদি আনকনশিয়াস থাকে, পেশেন্টে যদি তোমার সাথে তুমি মানে সে যদি মানে ইয়ে না করে, সে তোমার সাথে মানে সে তোমার কথা বুঝতে না পারে, তখন তুমি ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার ডেভেলপ মেজার করতে পারো, ঠিক আছে। তো দিস ইজ দ্য ইন্টার কম্পার্টমেন্ট। অথবা রিলায়েবল টেস্ট হলো দ্যাট ডেল্টা প্রেসার বলে, দ্য ডিফারেন্স ইন দ্য ডায়াস্টোলিক প্রেসার এন্ড ইন্টার কম্পার্টমেন্টাল প্রেসার। তুমি এই এটা বলে ডেল্টা প্রেসার ইজ দ্য, এটা কম্পার্টমেন্টাল প্রেসার হইলো নরমাল 30 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, আর যদি তুমি রিলায়েবল হয়, আরো রিলায়েবল হলো দিস ইজ দ্য ডেল্টা প্রেসার বলে, দ্য ডিফারেন্স ইন দ্য ডায়াস্টোলিক প্রেসার এবং ইন্টারকম্পার্টমেন্টাল প্রেসার ইজ মোর দেন 30 মিলিমিটার মার্কারি, দেন ইট ইজ কে দিস ইজ কল্ড দ্য ডেল্টা প্রেসার। দিস ইজ দ্য কনফার্মেটরি দ্য ডায়াগনোসিস। যখন এটা এই ছবিগুলো নিয়ে আসলাম, একটাই এগুলো বলা লাগে না, দিস ইজ দ্য ফেসিওটমি। কম্পার্টমেন্ট ডায়াগনোসিস হইলে দিস ইজ দ্য ফেসিওটমি। অনেকগুলো ফেসিওটমি করে লুকস দিস is the fasciotomy incision. You release the all the muscles, ঠিক আছে। Look, this is the release all the muscles of the compartment, ঠিক আছে। Compartment will be relieved, and this is the postoperative postoperative incision marks. Okay, so fasciotomy treatment is the fasciotomy, no treatment is the fasciotomy. Okay, this is the wound infection আমার দরকার নাই। ও যেটা বলছিলাম তোমাদের মায়োসাইটিস ওসিফিকেন্স, যেটা বলছিলাম এটা সাধারণত হয়, এটা দরকার নাই, এটা পড়াবো না তোমাদের। হ্যাঁ, দিস দ্য ইম্পর্টেন্ট, দিস দ্য লাস্ট ইম্পর্টেন্ট। আমরা জানি ফ্র্যাকচার হিলিং আমরা পড়াবো না, আমরা দুইটা জিনিস সবাই জানো। ফ্র্যাকচার হিলিং এর স্টেজ গুলো হেমাটোমা ফরমেশন, ইনফ্লামেশন এন্ড সেলুলার proliferation, callus formation, consolidation, removal. This is the type of the fracture healing. আমি এটা এওয়া ফাউন্ডেশন থেকে নিয়েছি, ঠিক আছে। This is the stage of fracture healing. আমরা ফ্র্যাকচার হিলিং আমরা দুই ধরনের, একটা ক্লিনিক্যাল ইউনিয়ন, একটা রেডিওলজিক্যাল ইউনিয়ন, দুই ধরনের ইউনিয়ন হয় যে আমরা দেখি ফ্র্যাকচার হিল হয়েছে কিনা আমরা ক্লিনিক্যালি দেখতে পারি। ক্লিনিক্যালি একটা হলো টাইমিং, একটা টাইমিং ইম্পর্টেন্ট। যেমন আপার লিম্বে সাধারণত হিল হইতে তোমার 2 to 3 উইকস, ইউনিয়ন হইতে 4 to, ভিজিবল ক্যালাস দেখা যায় 2 to 3 উইকসে, ইউনিয়ন 4 to 6 উইকসে, এবং কনসোলিডেশন হয় 6 to 8 উইকসে। লোয়ার লিম্বে টিক ইজ ডাবল, লোয়ার লিমিট 2 to 3 উইকসে ক্যালাস, এটার ক্যালাস ঠিক আছে অলদো সবসময়, কিন্তু ইউনিয়নটা 8 to 12 উইকসে, আর কনসোলিডেশন 4 to 6 উইকসে। দ্যাট মিনস লোয়ার লিম্বে মোর মানে ডাবল টু দা আপার লিম্ব, ঠিক আছে, ইউনিয়নিতে এবং কনসোলিডেশনিতে। সো আমরা ক্লিনিক্যালি আমরা কি কি দেখি, একটা যদি টাইমিং দেখি, টাইমিংটা আমরা এসে করি কারণ টাইমিংটা ইম্পর্টেন্ট। এবং আমরা টেন্ডারনেস দেখি ফ্র্যাকচার সাইটে, বাই আমরা লোডিং, অ্যাক্সিয়াল লোডিং, আমরা যদি বেন্ডিং করি, রোটেশন করি, তখন যদি পেইন যদি থাকে তার মানে এটা ইউনিয়ন হয় নাই, ঠিক আছে। এন্ড রেডিওগ্রাফিক ইউনিয়ন, রেডিওগ্রাফিক এক্সরেতে আমরা কি দেখি, এটা ট্রাভিকুলার ক্রসিং যদি হয়ে যায়, ঠিক আছে, দেয়ার ইজ এ দুইটা ফ্র্যাকচার প্রক্সিমাল এবং ডিস্টাল ফ্র্যাগমেন্ট গুলো যদি ট্রাভিকুলার দেখি যে দুইটা ক্রসিং হয়ে যাচ্ছে এবং নো ফ্র্যাকচার লাইন, ওকে, then it is called the radiological union. Yeah, very much important, non-union.
নন ইউনিয়ন। আমরা তিনটা বলছিলাম, জানতে হবে তোমার ডিলেড ইউনিয়ন, মেল ইউনিয়ন এন্ড নন ইউনিয়ন। আমরা নন ইউনিয়ন দ্বারা শুরু করি, ঠিক আছে? হোয়াট ইজ নন ইউনিয়ন? আমরা ডেফিনেশন যদি বলি হোয়াট ইজ নন ইউনিয়ন, তাহলে বলবো নন ইউনিয়ন a simple non simple classification, simple issue নিয়ে আসছে তোমার, a fracture that persists for a minimum of 9 months, মানে 9 মাসের পরও উইদাউট সাইন্স অফ হিলিং ফর 3 মান্থস। একটা ফ্র্যাকচার যখন 9 মান্থস অপারেশন করো অথবা তুমি প্লাস্টার করো অথবা কনজারভেটিভ ট্রিটমেন্ট করো, যদি 9 মাসও যদি জোড়া না লাগে এবং দেয়ারি কনজিকিউটিভ 3 মান্থসে দেয়ারি উইদাউট, তুমি এক্স ক্লিনিক্যালি এবং রেডিওলজি দেখলা যে উইদাউট সাইন্স অফ হিলিং ফর 3 মান্থস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। সাথে 9 মাস বললে হবে না, উইদাউট সাইন্স অফ হিলিং ফর 3 মান্থস। বাট ইফ it is this definition is not for femoral neck fracture. femoral neck fracture বলে 3 মান্থস হইলে is minimum of 3 months, 3 months হইলে আমরা বলবো নন ইউনিয়ন। আন্ডারস্ট্যান্ড? সব ফ্র্যাকচার গুলাতে 9 মান্থ বলা আছে, উইদাউট সাইন্স অফ হিলিং ফর 3 মান্থ বলা আছে, বাট ইফ দেয়ার ইজ এ femoral neck fracture it is 3 months. আন্ডারস্ট্যান্ড? ক্লাসিফিকেশন যদি বলে কি কি ক্লাসিফিকেশন হলে, অ্যাট্রোপিক নন ইউনিয়ন, অলিগোট্রপিক নন ইউনিয়ন, এই চারটা ক্লাসিফিকেশন জানলে হবে। অ্যাট্রোপিক, অলিগোট্রপিক, হাইপারট্রপিক এন্ড ডিফেক্ট। তার মানে ডিফেক্ট মানে there is a gap, there is no bone here, ঠিক আছে? হাইপারট্রপিক, এখানে তোমার নন ইউনিয়ন বাট আশেপাশে তোমার প্রচুর মানে ইয়ে আছে, কি বলে বাস ক্যালাস হচ্ছে, বাট there is some reasons there is a no ক্যালাস ইন দ্য ফ্র্যাকচার সাইট, হয়তোবা ঠিক মতো ইমোবিলাইজ করা হয় নাই, অথবা ভিতরে ইনফেকশন ছিল, অথবা সফট টিস্যু ছিল, অথবা মানে পেশেন্ট নড়াচড়া মানে হাত মুভ করছে এসে করছে, তার জন্য এটাতে ক্যালাস হয় নাই চারিপাশে। কিন্তু বাট দিস ইজ দ্য ভাস্কুলার, this is the vascular, but this is the atrophic and oligotropic. the atrophic মানে একদম সামান্য ভিতরে হচ্ছে, ঠিক আছে? তাই যে this is the non vascular, this is the non vascular, oligotropic মানে হাইপার ভাস্কুলার চেয়ে একটু কম ভাস্কুলার আর কি, ঠিক আছে? সো atrophic, there is a non vascular, non মানে atrophic মানে there is no মানে vascular area, হ্যাঁ, এখানে হতে পারে, এখানে তোমার এটাতে তোমার অপারেশন প্রত্যেকটা নন ইউনিয়ন, আবার ইম্পর্টেন্ট জিনিস হল প্রত্যেকটা নন ইউনিয়নে কিন্তু তোমার প্রসিডিউর লাগবে, হয় অপারেশন করো অথবা বোন গ্রাফট করো অথবা ফিক্সেশন করো, ঠিক আছে? প্রত্যেকটা নন ইউনিয়ন। যেমন অ্যাট্রোপিক নন ইউনিয়নে কি করতে হবে? এটা ফিক্সেশন করতে হবে, তারপরে এখানে বোন গ্রাফট দিতে হবে, ঠিক আছে? ওকে, এটাতে তোমার ফিক্সেশন করতে হবে, বোন গ্রাফট লাগবে। এটাতে তোমার ফিক্সেশন করতে হবে, কিন্তু এটা ভাস্কুলার যেহেতু তোমাকে এটাতে বোন গ্রাফট না হলেও চলবে, ঠিক আছে? যেহেতু এটা ভাস্কুলার এরিয়া, যদি ফিক্সেশন করো এবং ডিফেক্ট নন ইউনিয়নে তোমাকে এই গ্যাপটা ফিল আপ করতে হবে বাই বোন গ্রাফট অর এনি আদার্স মেথডস। রিসেন্টলি আমরা যে এলিজার বলছিলাম, তাই না? অথবা বোন ট্রান্সপোর্ট মেকানিজমের মাধ্যমে আমরা দিতে পারি, ঠিক আছে? অথবা ভিতরে আমরা ক্যান্সারাস বোন দিয়ে বোন ফিল আপ করতে পারি, ঠিক আছে? তো কেন হয় এটা নন ইউনিয়ন, কেন হয়? 1 নম্বর হলো, 3 নম্বর এটা হলো বায়োলজি, পোর ভাস্কুলারিটি। এই যে তো পোর ভাস্কুলারিটি কি জন্য হতে পারে? একটা ট্রমাটিকের জন্য হতে পারে। যে তোমরা আজকে পড়ে আসছো টাইপ 3 ফ্র্যাকচারস, তাই না? 3B 3C এই ফ্র্যাকচার পড়ছো না, ওপেন ফ্র্যাকচার। এই ওপেন ফ্র্যাকচার যদি তোমার ইনিশিয়ালি যদি ট্রমাটিক যদি 3B 3C ফ্র্যাকচার হয়, তাহলে তো 3A ফ্র্যাকচার হয়, তাহলে তোমার নন ইউনিয়ন তোমার হতে পারে। এবং তুমি যদি আয়াট্রোজেনিক হতে পারে, তুমি এই ফিক্স এখানে প্লেট লাগানো আছে, ঠিক আছে? এখানে বসে তুমি একদম পুরা যে মাসল টাসল একদম সরাইয়া একটা সুন্দর একটা প্লেট দিয়ে দিলা, বাট ভাস্কুলারিটি কম্প্রোমাইজ কইরা একদম স্ট্রিপিং পেরিস্টেম থুইলা তারপরে সুন্দর একটা একটা প্লেট দিয়ে দিলা, এইখানে তোমার নন ইউনিয়ন ডেভেলপ করতে, কারণ বোনের ভাস্কুলারিটি পাই, বোনের সার্কুলেশন পাই ভাস্কুলার ভেসেল থেকে, পেরিস্টেম থেকে, ঠিক আছে? সো তুমি পেরিস্টাল স্ট্রিপিং টিপিং কইরা তারপর তুমি এটা সুন্দর একটা প্লেট দিলে এটা একসাথে সুন্দর দেখা যাবে, বাট ইট মে ডেভেলপ নন ইউনিয়ন। তাহলে পোর ভাস্কুলারিটি এটা কি হতে পারে? ইনিশিয়ালি ট্রমার জন্য হতে পারে এবং তোমার আয়াট্রোজেনিকের জন্য হতে পারে। ইনফেকশন, সরি, ইনস্টেবিলিটি, ফিমার ফ্র্যাকচার, এখানে দুইটা চিকন নেল, এগুলো টেন্স নেল বলে, ঠিক আছে? এটা অ্যাডাল্ট বোন। টেন্স নেল গুলো সাধারণত আমরা চিলড্রেন বোন
চিলড্রেন বনে দেই, ঠিক আছে। যদি এখানে যদি এটার তোমার মানে ওয়েট ভ্যারি না করতে পারে তখন এটা নন ইউনিয়ন ডেভেলপ করতে পারে, ঠিক আছে। যেমন এটার জন্য এই নেল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে মোটা নেল, ইন্টারলকিং নেল, ঠিক আছে। সো ইনস্টেবিলিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট, যেটার জন্য দরকার যেটা তা করতে হবে। 3 নম্বর হলো ইনফেকশন। ইনফেকশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট, দ্যাট এখানে তোমার প্লেট করলা আইট্রোজেন ইনফেকশন হতে পারে, তোমার ট্রমাটিকের জন্য হতে পারে, তারপর এটার জন্য হতে পারে, প্লেটের জন্য হতে পারে, ঠিক আছে। ইনফেকশন এন্ড লস অফ সফট টিস্যু কভারিং। যখন তোমার সফট টিস্যু কভারিং থাকবে, তোমার সফট টিস্যু কভারিং না থাকবে, তখন তোমার হতে পারে। 4 নম্বর হলো তোমার সাম রিস্ক ফ্যাক্টরস, ঠিক আছে। সাম রিস্ক ফ্যাক্টর যেমন সিস্টেমিক ফ্যাক্টরস, যেমন ম্যালনিউট্রিশন ভেরি মাচ কমনলি লোকালি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। একটা হলো পোর ভাস্কুলারিটি, ট্রমাটিক হতে পারে, অ্যাট্রোজেনিক হতে পারে, দিন ইনস্টেবিলিটি, 3 নম্বর ইনফেকশন। এই তিনটে ইম্পর্টেন্ট। আর একটা হলো সফট টিস্যু যদি ইন্টারপোজ থাকে, এখানে যদি সফট টিস্যু ইন্টারপোজ থাকে তাহলে তোমার নন ইউনিয়ন ডেভেলপ করতে পারে, ঠিক আছে। So are some risk factors here: malnutrition, smoking, anxiety যদি নিতে চাও, systemic medical condition যেমন ডায়াবেটিস, প্যারাপ্লেজিয়া, নড়াচড়া না করলে, আমরা অপারেশন করার পরে আমরা বলি যে মুভ করার জন্য, ঠিক আছে। সে যদি প্যারাপ্লেজিয়া থাকে আসলে মুভ করবে না, তার নন ইউনিয়ন ডেভেলপ করতে হবে। And those who are chronic alcoholism and patient যদি patient factors are important, patient যদি নন কমপ্লায়েন্স থাকে, তুমি যদি এই যে একটা স্নেল দিয়া তুমি যদি বলো যে পেশেন্টে তুমি হাঁটো না, ঠিক আছে, সে যে হাঁটতে থাকলো, ঠিক আছে, তাহলে পেশেন্ট এই ব্রেক হইতে পারে, এটা পেশেন্ট নেইল ব্রেক হয়ে যেতে পারে, অথবা মানে ব্যান্ডিং হয়ে যেতে পারে, ঠিক আছে। তো পেশেন্ট নন কনফিডেন্স ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি প্লাস্টার দেওয়ার পরে বললা যে এটা হাত মুভ করবো না, সে এটা প্লাস্টারটা সে খুলে নিজে 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 সবকিছু করছে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট নন ইউনিয়ন। আমরা ট্রিটমেন্ট জানলাম, এই যে এগুলার ট্রিটমেন্ট ইজ প্রসিডিউরস মানে ফিক্সেশন প্লাস বোন গ্রাফট। কোনো কোনো কিছু ফিক্সেশন লাগবে, কোনো কিছু বোন গ্রাফট লাগবে। দেন হাইপারভাস্কুলার নন ইউনিয়নে তোমার ফিক্সেশন ইজ ইম্পর্টেন্ট। ফিক্সেশন করলে তোমার যেহেতু ভাস্কুলার এরিয়া, তো ফিক্সেশন করলে এটা জোড়া লাগে যাবে। বাট এই যে অলিগোট্রপি, অ্যাট্রোপিক এন্ড বোন ডিফেক্ট, এগুলোতে ফিক্সেশন করতে হবে এবং বোন গ্রাফট দিতে হবে, ঠিক আছে। সো আমরা এটা ডায়াগনোসিস কিভাবে, ক্লিনিক্যাল ফিচার ডায়াগনোসিস, পারসিস্টেন্ট পেইন ইন দ্য ফ্র্যাকচার সাইট। আমরা নন ইউনিয়ন কেমনে বুঝবো? ক্লিনিক্যালি আমরা কি বুঝবো? পারসিস্টেন্ট পেইন এখানে থাকবে, ইনস্টেডি হলে পেশেন্ট ওয়েট বেয়ারিং করতে পারেন, ওয়েট বেয়ারিং করতে পারেন, ডিফিউজ মাসল অ্যাট্রফি। আমরা অ্যাকচুয়ালি আমরা ডায়াগনোসিস বাই রেডিওলজি বুঝবো, ঠিক আছে। রেডিওলজিক্যালি কি বলবো? ব্রিজিং ট্রেপিকুলো, আগে যে বলছিলাম ট্রেপিকুলো যদি ব্রিজিং না হয়, তোমার বোন ফ্র্যাগমেন্ট গুলা, যে বোন এন্ড গুলা, যে ফ্র্যাকচার এন্ড গুলা যদি স্ক্লেরোটিক থাকে, ঠিক আছে। স্ক্লেরোটিক মানে দ্যাট ইজ দ্য নন ভাস্কুলার, দিস ইজ দ্য, যদি এগুলা স্ক্লেরোটিক থাকে, এই যে ফ্র্যাকচার এন্ডস গুলো যদি স্ক্লেরোটিক থাকে, ঠিক আছে। স্ক্লেরোটিক মানে সাদা, ঠিক আছে, স্ক্লেরোটিক থাকে, ঠিক আছে। আর এটা ল্যাক অফ এভিডেন্স, সরি, পারসিস্টেন্ট ফ্র্যাকচার লাইনস। হয়তো তোমার যদি চারটা ফ্র্যাকচার যদি একসাথে না মিশে, ফ্র্যাকচার লাইনগুলো যদি ইউনিয়ন না হয়, ঠিক আছে, চারটা কর্টেক্স আছে না, এই চারটা কর্টেক্স যদি এপি এবং ল্যাটারাল ভিউতে যদি তোমার ফ্র্যাকচার লাইন দেখা যায়, ট্রু ইউনিয়ন, ইটস নট দ্য ট্রু ইউনিয়ন, ঠিক আছে। এবং প্রগ্রেসিভ আমরা তখনই করব যখন আমরা 3 মান্থ সিরিয়ালি এক্সরে করার পরে আমরা কোনো নন ইউনিয়ন আমরা ডায়াগনোসিস করব, ঠিক আছে। 3 মান্থস আমরা এটা মানে এসে করব, ঠিক আছে। তো এই যে ক্যালাস, এটা জানা দিস ইজ দা, আমরা ওই যে একটা ছবি দেখাবো যে দিস ইজ দা hypertrophic non-union. দেখা যায় there is some hypertrophic, there is severely callus, এটা শুধু fixation, only fixation is enough for this, enough. There is tons of vascularity area, there is a chance of there is a callus between, so এদিক দিয়ে ইসা হচ্ছে না, সুতরাং তাকে আমরা রিজিড, আমরা কে ফিক্সেশন করলেই জোড়া লাগিয়ে যাবে। কিছু কিছু এর সাথে আমরা বোন গ্রাফট লাগবে, ঠিক আছে। মেল ইউনিয়ন সবাই জানো, ম্যান, এটা দিস দ্য লাস্ট স্লাইড আমার। Okay, you are very much tired, huh? This is the last slide. Okay, well union মানে fractured ins in abnormal position, এটা abnormal position, এটা কি হইছে? এটা বেন্ডিং হইয়া ইউনিয়ন হইছে। সোজা কথা যে মাল মানে this is not the anatomical position, ঠিক আছে, মাল পজিশনে ইউনিয়ন হইছে, ঠিক আছে। তো fractured union occurs in the abnormal position, এটা বেন্ডিং হইতে পারে,
এটা এখানে এদিকে বেন্ডিং হয়ে গেছে, মিডিয়াল বেন্ডিং হয়ে গেছে, অথবা এটা রোটেশন হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা শর্টেনিং হয়ে যেতে পারে। এটা এইভাবে যদি ইউনিয়ন হয় তাহলে বলবো যে হ্যাঁ এখানে যেমন এটা বেন্ডিং হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা ঠিক মতো রিডাকশন হয় নাই, এর জন্য এটা হতে পারে, ঠিক আছে। এবং ইনইফেক্টিভ ইমোবিলাইজেশন, ঠিক আছে। ইনইফেক্টিভ ইমোবিলাইজেশন, তুমি যদি এটা একটা প্লাস্টার করো, প্লাস্টার করার পরে কি হবে, তুমি কনসোলিডেশন হয়, যে কনসোলিডেশন কত সময় লাগে, কনসোলিডেশন 6 to 8 উইকস, কনসোলিডেশন হইতে 6 to 8 উইকস তোমাকে প্লাস্টার রাখতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ দেয়ার মে ডেভেলপ দিস টাইপ অফ ইনজুরি, ঠিক আছে। তুমি যদি ঠিক মতো যদি ইমোবিলাইজেশন না করো, হ্যাঁ, তুমি যদি ঠিক মতো যদি ওয়েট বিয়ারিং করে, ওই ওয়েট বিয়ারিং করে ফেলো, তাহলে তোমাকে এইভাবে, কারণ এটা জোড়ানো যত না আছে তত তোমাকে ওয়েট করতে পারে ফরওয়ার্ড বিয়ারিং, ঠিক আছে। যে মেল ইউনিয়ন হতে পারে, মেল ইউনিয়ন ইউজুয়ালি সাধারণত মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট করলে হয়, তাই না। সো ফ্র্যাকচার হিলস ইন অ্যান অ্যাবনর্মাল পজিশন ইজ দ্য মেল ইউনিয়ন, ঠিক আছে। causes inaccurate reduction, ineffective immobilization, ঠিক যদি তুমি তুমি যতদিন পর্যন্ত ইমোবিলাইজেশন করার কথা ততদিন করা নাই। ডিলেড ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন আসলে একটা নন ইউনিয়নের আগের ধাপটা, এটা আসতে ডিলেড ইউনিয়ন নন ইউনিয়ন ডিফারেন্স হলো, ডিলেড ইউনিয়নে তোমার হিলিংস ইজ নট স্টপ, বাট ইট ইজ, definition হলো healing has not advanced at the average rate of the location and type of the fracture for 3 months. That means মানে লাস্ট 3 months এ তুমি এই যে মানে লোকেশন এবং আপার লিম্বে একরকম, লোয়ার লিম্বে একরকম, ঠিক আছে। লোকেশন তো এখানে এভারেজ রেটে, যেমন তোমার এখানে ইলিং এর স্টেজ বলছে এটা 4 to 6 উইকস, 8 to 12 উইকস, এইভাবে তুমি আশা করো যে এটাতে একটা আপার লিম্বে এইভাবে ইউনিয়ন হবে, লোয়ার লিম্বে এইভাবে ইউনিয়ন হবে, ঠিক আছে। এবার যদি তোমার এক্সপেকটেশনে যদি অ্যাডভান্স না হয়, তাহলে তোমাকে বুঝতে হবে দিস ইজ দ্য কি ডিলেড ইউনিয়ন, ঠিক আছে। তার মানে হিলিং ইজ প্রসিডিউর বাট ইজ নট অ্যাডভান্সিং, হিলিং চান্স অফ হিলিং হিয়ার, ঠিক আছে। হিলিং মে অকার, দ্যাট মে তোমাকে প্রভোগেট করতে হবে, প্রভোগেট মানে তোমাকে হিলিং এর জন্য তোমাকে কিছু কিছু তোমার মানে ইসে করতে হবে, ঠিক আছে। সো আমরা কি জানলাম, তো দিস ইজ দা, যেমন এই যে বায়োলজিক্যাল প্রসেস অফ রিপেয়ার, মানে হিলিং যে তোমার যে প্রসেসটা, এটা কন্টিনিউয়াস আছে, বাট ইজ দা স্লো। As compared to the slow union, radiographs may show abnormal bony changes here. There is however no sclerosis. এখানে কিন্তু আবার ভাস্কুলার বায়োলজিক্যাল প্রসেসটা মানে ইজ অনগোয়িং, দেয়ার ইজ নো স্ক্লেরোটিক অফ দ্য বোন এন্ডস। স্ক্লেরোটিক হলে আমরা তখনই বলবো যেটা নন ইউনিয়ন ডেভেলপ করছে, ঠিক আছে। অ্যাভাস্কুলার না, অ্যাভাস্কুলার এরিয়া ডেভেলপ করছে, বাট ইজ দ্য নট দ্য মানে আমরা ইসে করবো না, ঠিক আছে। ডিলেড ইউনিয়ন আমরা করতেছিলাম, তাই না। ইয়েস। তো এখানে এইটা হলো তোমার নন ইউনিয়ন আর ডিলেড ইউনিয়ন ডিফারেন্স হলো যে তোমার নন ইউনিয়নে তোমার এখানে তোমার ইন্টারভেনশন করতে হবে, ঠিক আছে। আর ডিলেড ইউনিয়নে তোমাকে অপারেশন নাও লাগতে পারে, তোমাকে কি করতে হবে, ম্যানেজমেন্ট কি করতে হবে। দ্য প্রবলেম ইজ টু ডিফারেন্সিয়েট বিটুইন ডিলেড ইউনিয়ন হুইচ ইজ গোয়িং টু প্রসিড, ডিলেড ইউনিয়নে উইথ প্রপার এনকারেজ টু ইউনিয়ন, এন্ড ডিলেড ইউনিয়ন হুইচ ইজ গোয়িং টু গন নন ইউনিয়ন। তোমাকে ডিলেড ইউনিয়ন যদি তুমি যদি প্রসিড না করো, ডিলেড ইউনিয়ন যদি ইন্টারভেনশন ধরো তোমার একটা ডিলেড হচ্ছে, কি জন্য ডিলে হচ্ছে, তুমি একটা প্লাস্টার দিয়ে রাখতে হবে, ঠিক আছে, অথবা তুমি একটা বোন গ্রাফট দিয়ে একটা মানে অন্যান্য প্রসিডিউর গুলো মেনটেন করতে হবে, ঠিক আছে, একটা ইমোবিলাইজেশন করতে হবে, ঠিক আছে। তো যদি এগুলো না করো, ইট মে গো টু দা নন ইউনিয়ন, ঠিক আছে, ডিলেড ইউনিয়ন মে গো টু দা নিউমরাল, ঠিক আছে। তো আই থিঙ্ক দিস ইজ দ্য সিম্পল লুক, দিস ইজ দ্য ইউনিয়ন, দ্যার ইজ এ ক্যালাসিয়া ডিলেড ইউনিয়ন। এখানে কি করতে পারো, তুমি একটা প্লাস্টার দিয়ে দিতে পারো, ঠিক আছে। যদি প্লাস্টার যদি না দিয়ে তুমি এটা যদি না হয়, তাহলে কি হতে পারে, এটা ম্যান গট টু দা নন ইউনিয়ন, ঠিক আছে। অথবা তুমি যদি ইন্টারভেনশন করতে, এটা একটা তোমার যে বলছিলাম, এটা এগুলা
এগুলো তোমার দরকার নাই, এগুলো দরকার নাই। So what's your complication of fracture? হ্যাঁ, any problem? মানে তোমাদের সমস্যা কি বলো এখন? The questions and answer sessions. Just questions and answer session. You just tell the questions. Anybody tell the questions which we did not understand my lectures. আমরা কারণ আমি আনসার দিতে চেষ্টা করব। কমপ্লিকেশন অফ ফ্র্যাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্টস। দেখছো কত কিছু হইতে পারে কমপ্লিকেশন, সাম ডিভাস্টিক কমপ্লিকেশন, সিস্টেমিক কমপ্লিকেশন, অলওয়েজ লাইফ থ্রেটেনিং আর ডিভাস্টিং কমপ্লিকেশন, লোকাল কমপ্লিকেশন, কত কিছু, কতগুলা জানা, আর্লিও করলা লেট, সিস্টেমিক কমপ্লিকেশনের মধ্যে আমাদের কতগুলা জিনিস, তাই না? দেন লোকাল কমপ্লিকেশনে আমাদের আর্লি হতে পারে, লেট হতে পারে। আমরা রিক্যাপ যদি করি, আর্লি হতে পারে, লেট হতে পারে, ঠিক আছে? তো এর মধ্যে কম্পার্টমেন্ট সিনড্রোম সম্বন্ধে আমাদেরকে জানলাম, কম্পার্টমেন্ট সিনড্রোমের আমরা ডেফিনেশন জানলাম, কম্পার্টমেন্ট মানে কি এটা জানলাম, কোথায় কোথায় হইতে পারে কম্পার্টমেন্ট সিনড্রোম জানলাম। যেমন এখানে তোমার ফ্লেক্সর কম্পার্টমেন্টে হইতে পারে ইনিশিয়ালি, তারপরে এখানে সুপার পোস্টেরিয়র কম্পার্টমেন্টে, ঠিক আছে? কারণ পোস্টেরিয়র কম্পার্টমেন্টে সুপারফিশিয়াল এন্ড ডিপ মাসেল গুলাতে হইতে পারে, ঠিক আছে? তারপর আমরা কম্পার্টমেন্ট সিনড্রোম কজ গুলা জানলাম, ঠিক আছে? এখানে একটা জিনিস বলেন টাইট প্লাস্টার, হ্যাঁ, এখানে একটা ফ্র্যাকচার জানলাম, এটা টাইট প্লাস্টার কমনলি যে ছবিটা দেখালাম, ঠিক আছে? টাইট প্লাস্টার জনিত। আমরা কম্পার্টমেন্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস জানলাম, আমরা যদি কম্পার্টমেন্ট প্রেসার জানলাম, আর একটা এখানে জানলাম একটা ডেল্টা প্রেসার বলে। ডেল্টা প্রেসার মানে কি? এটা মোস্ট রিলায়েবল ডায়াগনোসিস টু দা দেন ইন্টার কম্পার্টমেন্ট প্রেসার, এটাও সেম মোর দেন 30 মিলিমিটার মার্কারি। দেন আমরা ফেসিওটমি জানলাম, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট দে কম্পার্টমেন্ট সিনড্রোম ট্রিটমেন্ট, ফেসিওটমি এন্ড ফেসিওটমি, ঠিক আছে? তোমার এখানে একটা পেশেন্ট যদি তোমার কাছে এইভাবে রিলায়েবল হিসাবে তুমি ডু ইট ফেসিওটমি, ঠিক আছে? এখানে ফেসিওটমি করলে কোনো এরকম একটা স্কার থাকবে না, আমি ছবিটা নিয়ে আসলাম এই জন্য, সিম্পল একটা স্কার থাকবে, নাও থাকতে পারে, ঠিক আছে? তো একটা স্কার ইম্পর্টেন্ট না একটা লিম্ব ইম্পর্টেন্ট? অ্যাম্পুটেশন ইম্পর্টেন্ট, কোনটা ইম্পর্টেন্ট? আর লিম্বটা বেশি ইম্পর্টেন্ট। লিম্বটা ইম্পর্টেন্ট। তো এখানে এই জন্যই ছবিটা নিয়ে আসলাম যে এটা স্কারের জন্য তুমি লিম্বটা সেভ করতে পারো, ঠিক আছে? অনেকে বলে না এটা এত বড় একটা মানে প্রেশার, এটা এত ইস্যু দিব, তুমি তুমি যদি ডায়াগনোসিস যদি তোমার যদি তুমি যদি মানে 50-50 ডায়াগনোসিস, তবুও তোমাকে জাস্ট কিপ দ্য প্রেশার, কিচ্ছু কোনো অসুবিধা নাই, একটা জাস্ট একটা এরকম একটা ইসে থাকবে, ঠিক আছে? ইট ইজ দ্য উন্ড ইনফেকশন, একটা ছবি দিলাম, এটা খুবই কমনলি এটা আমাদের অর্থোপেডিক্স ওয়ার্ডে হয়, দিস ইজ দ্য উন্ড ইনফেকশন, ঠিক আছে? দিস ইজ ভেরি মাচ ডিভাস্টিং কমপ্লিকেশন, এগুলো ট্রিটমেন্ট করা খুবই কঠিন। তোমাদেরকে ছবিটা দেখলাম মায়োসাইটিস ওসিফিকেশন, যেটা হলো একটা রিঅ্যাক্টিভ লিশন, ঠিক আছে? এটা হলো ফাইব্রাস ওসিয়াস এন্ড কার্টিজিনাস প্রলিফারেশন অফ দা সাবপেরিস্টাল হেমাটোমা। এখানে যখন হেমাটোমা হয়, এখন তুমি হেমাটোমা হইতে পারে একটা ইনজুরির জন্য, হেমাটোমা হইতে পারে মেসেজ করে, হেমাটোমা হইতে পারে বিভিন্ন, যে আমরা কবিরাজে মেসেজ দেয়, মেসেজ করার জন্য তোমার এগুলো কমনলি হয় এলবোতে, অ্যারাউন্ড দ্য এলবো। এটা ফাইব্রাস ওসিয়াস এন্ড কার্টিলিজিনাস, তিনটা জিনিস, ফাইব্রাস ওসিয়াস এন্ড কার্টিলিজিনাস প্রলিফারেশন অফ সাবপেরিস্টাল হেমাটোমার জন্য এই মায়োসাইটিস ওসিফিকেশন হতে পারে, ঠিক আছে? জাস্ট ছবিটা এরকম একটা এক্স-রে ছবি, যদি তুমি এরকম যদি অ্যারাউন্ড দ্য এলবো একটা হার্ট সুয়েলিং যদি মনে করো, তার হিস্ট্রি যদি থাকে, তার প্রিভিয়াস হিস্ট্রি যদি থাকে, কবিরা যেখানে মেসেজ করছে অথবা কোনো ইনজুরি হয়েছে, হ্যাঁ, যে ভিগোরাস কোনো মুভমেন্ট হয়েছে, তখন তুমি এটা চিন্তা করতে পারবা যে এরকম একটা এক্সরে করে দেখবা যে এরকম একটা প্রলিফারেশন অফ দা বনি মানে এসে দিস দা মায়োসাইটিস। তো আমরা এখানে জানলাম তিনটা জিনিস, জানলাম ভেরি মাচ ইম্পর্টেন্ট। ফ্র্যাকচার হিলিং এর স্টেজ সবাই জানো, আমরা তিনটা জিনিস, একটা ক্যালাস ফর্মেশন হইতে কতদিন লাগে, ইউনিয়ন হইতে কতদিন লাগে, কনসোলিডেশন হইতে পারে, তিনটা আলাদা জিনিস, ঠিক আছে? তো আমরা এখানে ফ্র্যাকচার হিলিং হইতে আমরা তিনটা দেখি, একটা হলো ক্লিনিক্যালি দেখি, একটা দেখি রেডিওলজিক্যালি। ক্লিনিক্যালি দেখি আমরা টাইমিংটা ইম্পর্টেন্ট, এখানে নো ফলস মুভমেন্ট, দ্যাট মিনস দেয়ার ইজ এ নো সিউডো আর্থ্রোসিস যাতে না হয়, ইসে না হয়, ঠিক আছে? দ্যাট মিনস অ্যান্ড লোকাল টেন্ডারনেস অন দ্য ফ্র্যাকচার সাইড। তারপর রেডিওলজি দুইটা ইম্পর্টেন্ট, একটা হলো ক্রসিং দ্য ট্রেভিকুলি, অ্যাবসেন্ট দ্য ফ্র্যাকচার লাইন, অ্যান্ড স্ক্লেরোটিক অফ দ্য বোন এন্ডস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। স্ক্লেরোসিস, হোয়াইট কালার, ঠিক আছে?
আমরা নন ইউনিয়ন জানলাম, ডেফিনেশন জানলাম। ইটস আ ডেফিনেশন ইজ দ্য মিনিমাম অফ 9 months উইদাউট সাইন্স অফ ফিলিং ফর দ্য লাস্ট 3 months। লাস্ট 3 months এ যদি কোনো সাইন্স অফ ফিলিং না থাকে এবং এটা অলরেডি 9 মাস ডেভেলপ, 9 মাস পাস করে ফেলছে, তখন আমরা নন ইউনিয়ন বলবো। ঠিক আছে, আমরা কিছু ক্লাসিফিকেশন অ্যাট্রোপিক, অলিগোট্রপিক, হাইপারট্রপিক, ডিফেক্ট ইউনিয়ন। একমাত্র হাইপারট্রপিক ওটা হলো ভাস্কুলার, বাকি সবগুলো হলো কি অ্যাভাস্কুলার নন ইউনিয়ন। এখানে ফিক্সেশন লাগবে এবং বোন গ্রাফট লাগবে। ঠিক আছে, আমরা কজেস অফ দ্য নন ইউনিয়ন জানলাম, তিনটা মেইনলি কজ এন্ড সিস্টেমিক, সাম সিস্টেমিক ফ্যাক্টরস হিয়ার। আমরা নন ইউনিয়নের রেডিওলজিক্যাল সেম জিনিস আমরা জানলাম এটা। ওকে, মেল ইউনিয়ন জানলাম। এনি কোয়েশ্চেনস ফ্রম ইয়োর সাইডস? এনি স্যার কোয়েশ্চেনস ফ্রম ইয়োর? স্যার মাল ইউনিয়নের স্যার ট্রিটমেন্টটা কি হবে স্যার? মেল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্যার যে এরকম। ওকে, ভেরি গুড। মেল ইউনিয়ন যদি তুমি এই যে দেখো, এটা ডিপেন্ড করে তোমার এজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এজ যদি তোমার এইরকম বলা আছে যে এইরকম একটা রোটেশন নিয়ে আসলে, সরি এইরকম একটা ব্যান্ডিং নিয়ে আসলে, যদি এইরকম একটা ব্যান্ডিং নিয়ে আসলে যদি তোমার চিলড্রেন হয়, এটা সাধারণত রিমডেলিং হয়ে যায়। ঠিক আছে, ইফ চিলড্রেন নিয়ার দ্য ফ্র্যাকচার, খুব তাড়াতাড়ি রিমডেলিং হয়ে যায়। তোমার যদি 50 to 35%, 35 ডিগ্রি যদি ম্যালিনোন আছে, এটা অ্যাকর্ডিং টু দ্য চিলড্রেন। যত আর্লি এজে আসবে একটা চিলড্রেন, যত আমরা যেমন বেবি, একটা বেবি আমার প্রায় আমাদের কাছে আসে, আমরা কোনো প্লাস্টারই করি না, যেভাবেই জোড়া লাগুক বেবি, মানে বার্থ ইঞ্জুরি হইলে আমরা অনেক সময় বার্থ ইঞ্জুরি আমরা জাস্ট একটা ছোট্ট একটা ইমোবিলাইজ করে রাখি, অথবা কিছুই করি না, আমরা বলি যে এমনি জোড়া লেগে যাবে, শুধু নড়াচড়া করবা না। তার মানে এটা যত কম বয়সে তত তাড়াতাড়ি রিমডেলিং হবে। ঠিক আছে, যদি নিয়ার টু দা, যেন তোমার যদি এটা মেলে, তোমার যদি এটা হয়, যদি অ্যাডাল্টে হয়, তাহলে কি করতে হবে? এটা কি কি সমস্যা হবে? তুমি এটা টিবিয়া ফিবুলা, এটা ওয়েট বেরিং করতে পারবে না। এটা ওয়েট বেরিং করতে গেলে তোমার কি হবে? এই জয়েন্টের সমস্যা হবে। তোমার যদি এটা হয়, তাহলে করব এটা, এটা অস্টিওটমি করে, এটা সোজা করে আবার ফিক্স করার জন্য। বাট চিলড্রেন হলে করতে সাধারণত মেলিনন হলে আমরা অ্যাকর্ডিং টু দ্য এজ আমরা দেখা যায় ইট মে রিমডেল এন্ড দিস ফ্র্যাকচার। ঠিক আছে, এটা সোজা হয়ে যাবে, রিমডেলিং মানে সোজা হয়ে যাবে। ঠিক আছে, বিভিন্ন ভাবে বছর 2 বছরের ভিতরে এটা সোজা যাবে। আমরা পেশেন্টকে পেশেন্স দিতে হবে, পেশেন্টকে বলতে, পেশেন্ট অ্যাটেন্ডেন্স বলতে হবে, পেশেন্টের মাদার বলতে বি পেশেন্ট, দ্য পেশেন্ট ডেভেলপ রিমডেলিং within 3 months। আর তুমি যদি অ্যাডাল্টে হয়, if you see that there is a patient হাঁটতে পারতেছে না, পেশেন্টের জয়েন্ট পেন হচ্ছে, ইস্যু হচ্ছে, বাট ইট ইউ শুড কি এটা অস্টিওটমি করতে হবে, অস্টিওটমি করতে দেন ইট মে ফিক্স ইট। আন্ডারস্ট্যান্ড? ইট ডিপেন্ডস অন দ্য এজ অফ দ্য পেশেন্ট। ওকে, যত কম বয়সী সোজা কথা, যত কম বয়সে তত তাড়াতাড়ি, যত ইভেন তুমি বেবি পেশেন্ট 65 ডিগ্রি, এটা যদি 65 ডিগ্রি, এখানে কত আছে? এখানে বড় জোর 30 ডিগ্রি আছে। ঠিক আছে, এটা অ্যাডাল্ট বোন, এটার অপারেশন লাগবে। অপারেশন না করলে এটা তোমার জয়েন্ট পেন হবে, ভবিষ্যতে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে। কিন্তু চিলড্রেনে দেখা যায় যে এই মানে ইসেদের এটা তোমার অনেক সময় দেখা যায় কিছু কিছু রোট, যেমন এই মানে শর্টেনিং, যেমন এই যে মেল ইউনিয়ন শর্টেনিং হইতে পারে, রোটেশন হইতে পারে। বাট এটা যদি রোটেশনটা কোনো সময় রিমডেলিং হয় না। ঠিক আছে, রোটেশন যদি থাকে, যদি আমরা রোটেট হয়ে জোড়া লাগে, তাহলে এটা রিমডেলিং হয়ে যায় না। বাট ইফ দ্যার ইজ এ বেন্ডিং, দ্যার ইজ এ ডিস্ট্রাকশন, সরি দ্যার ইজ এ শর্টেনিং, ইট মে ডেভেলপ রিমডেলিং। বাট রোটেশন যদি থাকে, ধর একটা সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার, দেখবা যে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার রোটেশনে জুলে পেশেন্ট তোমার কাছে ছোট কালে রোটেশন সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হইয়া, এটা তোমার কবিরাজি করছে অথবা ডাক্তারি করছে, প্লাস্টার দিছিল, এটা রোটেট হইয়া কিউভেটাস ভ্যারাস ডিফর্মিটি, এই যে দিস ওয়ান কিউভেটাস ভ্যারাস, এটা সরি হ্যাঁ দিস ওয়ান, this look this is the cubitus varus deformity। এটার ছোট বয়স কত? 12 ইয়ার্স, 13 ইয়ার্স গার্ল, সুপ্রাকন্ডালের ফ্র্যাকচার, হিউমারাস, হ্যাঁ ছিল ছোটকালে, বাট এটা রোটেশন ছিল। ঠিক আছে, এটা রোটেশন জোড়া লেগেছে কিন্তু বাট রোটেশন আছে। দেখছো, কি বলে কিউবেটাস ভ্যারাস ডিফর্মিটি, এটা রোটেশন কিন্তু তোমার রিমডেলিং হয় নাই। ঠিক আছে, এইভাবে রোটেশনটা কোনো সময় রিমডেলিং হবে না, বাট তোমার এটা তোমার অন্য কিছু, যেমন তোমার এই যে বেন্ডিং ডিস্ট্রাকশন, এগুলা এই সরি শর্টেনিং, এগুলা ডিস্ট্রাকশন হবে। ঠিক আছে,
Any questions? স্যার এই ক্ষেত্রে যে রোটেশনের ক্ষেত্রে রিমডেলিং না হলে এই ক্ষেত্রে স্যার ট্রিটমেন্ট কি হতে পারে? ট্রিটমেন্ট, ওকে ফাইন। ট্রিটমেন্ট হলো যে এই পেশেন্টের তোমার ফাংশনালি, যদি এটা গার্ল সাধারণত, ঠিক আছে, ওইগুলো আমাদের কাছে তখনই আসে যখন দে বিকাম টু দ্য এজ অফ ম্যারেজ। তার এই পেশেন্টের কোনো ফাংশনালি কোনো ইয়া নাই, she can move the, she can everything, do everything, only তার কসমেটিক পারপাসের জন্য আসে। when she is age of the marriage, then she comes to us because there is a cosmetic difficulty patient, তোমার মানে কসমেটিক কারেকশনের জন্য আসে, ঠিক আছে। এখন তার সাধারণত ফাংশনালি যদি কোনো প্রবলেম না থাকে, যদি কম পেশেন্টের অনেক কিছু তোমার কাছে আসতে পারে যে না স্যার আমরা সাধারণত তোমার একটা ছেলে আসলে আমরা এটা রিফিউজ করি যে নো তোমার সবকিছু করো তুমি এইসব, এইটার কথা বলতে স্পেসিফিক্যালি, ঠিক আছে। কিন্তু কসমেটিক আসলে তোমার ফিমেল ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমাদের অনেক কিছু মানে ইসে আছে, তারা আসলে তাহলে আমরা কি করি, এটা অপারেশন করে আমরা এই যে কিউভেটাস ভ্যারাস ডিফর্মিটি, ইজ দ্য ফোরাম ইজ টুয়ার্ডস দ্য মিড লাইন, এটা ক্যারিং অ্যাঙ্গেল বলে, দিস ইজ দ্য নর্মাল ক্যারিং অ্যাঙ্গেল, তুমি জানো 7 to 11 ডিগ্রি ক্যারিং অ্যাঙ্গেল, এটাতে ক্যারিং অ্যাঙ্গেল অনেক বেশি, আমরা ওইটার মতো আমরা অস্টিওটমি করে ফিক্স করে এই জাস্ট এটার মতো আমরা বানা দেব, ঠিক আছে। যদি দিস দ্য অনলি ফর কসমেটিক। ফাংশনালি সাধারণত পেশেন্ট যেটা বলে যে ফাংশনালি এটা সাধারণত কোনো ফাংশন বলে না, ফাংশনালি কোনো তার প্রবলেম না, বাট কসমেটিকের জন্য অনেক পেশেন্ট আমরা অপারেশন করি, ইজিলি আমি অনেকগুলো অপারেশন করছি এগুলোর উপরে কসমেটিক পারপাসের জন্য। আমরা এই যে পেশেন্ট যখন বিয়ার বয়সে তখন আসে, যেগুলো আমাদের ঠিক করে জানি ছোটকালে, কিন্তু তার সমস্যা হলে ছোটকাল থেকে আস্তে আস্তে, আর এটা তখনই করব যখন এই বয়স, যখন এই পেশেন্ট আমরা বলি যখন তার এজ যখন অ্যারাউন্ড, যখন এটা মানে তোমার যে আপনার 14 ইয়ার্স পরে কি হয়, এখানে কোনো বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এদিকে তোমার এফিফেসিস ক্লোজার হয়ে যায়, তাই না। তখন আফটার 12 to 14 ইয়ার্স দেন উই জাস্ট ফিক্স দ্য মানে কারেকশন দ্য ডিফর্মিটি, ওকে স্যার থ্যাংক ইউ স্যার। Anybody? No questions? No questions? তাহলে শেষ না? Thank you.